আসসালামু আলাইকুম, এহতেশামুল আলম বলছি। আমরা এন্ডোক্রাইন পড়া শুরু করেছিলাম, লাস্ট দিন থাইরয়েড ডিজিজ করেছিলাম। থাইরয়েডের পরে আমাদের যেটা আজকে আছে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করবো। রিপ্রোডাক্টিভ এর পরে প্যারাথাইরয়েড এবং অ্যাড্রেনাল ফার্মাকোলজি আছে, অ্যাড্রেনাল রয়েছে। তো আমরা দেখি কত দূর যাওয়া যায়। এই তিনটা আমাদের টপিক, আমরা চেষ্টা করব যতটা যাওয়া যায়। থাইরয়েড তো পড়ছেন, কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন। যদি যদি কোশ্চেন গুলো না হয়। আচ্ছা, আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম, আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম শোনা যাচ্ছে তোমাকে ঠিক মতো? সাউন্ড বাড়ানো লাগবে। সাউন্ড কি ঠিক আছে? বাড়ানো লাগবে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নোটে শুনতে সমস্যা হলে জানাবেন। সাউন্ড কি ঠিক আছে ভাই? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমরা গতদিন রিপ্রোডাক্টিভ সিস্টেমে বলেছিলাম যে আপনার হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম থেকে 15টার মতো কোশ্চেন আসে। তো আমরা প্রথমে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ডায়াগনস্টিক ফিজিওলজিক্যাল পিকচার। এটা হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ড, হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। আমরা জানি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন জিএনআরএইচ এর প্রভাবে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে। এটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, আর একটা হরমোনের নাম হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ এন্ড এফএসএইচ। এই দুইটা হরমোন কাজ করে টেস্টিসের উপরে। টেস্টিসে আবার দুই রকমের সেল আছে। টেস্টিসের বাইরের দিকে যে সেলটা, তার নাম বলা হয় ইন্টারস্টিশিয়াল বা লিডিক সেলস। এই যে ছোট ছোট যে তিনটা দেখতে পাচ্ছেন, এটা বাইরের দিকে আছে ইন্টারস্টিশিয়াল স্পেসে, এটাকে বলা হয় লিডিক সেলস। আর ভিতরের দিকে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে যে সেলটা আছে, একটু বড় করে দেখানো হয়েছে, এগুলোকে বলা হয় সার্টোলি সেল। সার্টোরি সেল। তো এল ফর এল, অর্থাৎ লুটিনাইজিং হরমোনের যে এল, এটা আপনার স্টিমুলেট করে ইন্টারস্টিশিয়াল লিডিক সেলকে। এই যে লিডিক সেলকে লুটিনাইজিং হরমোন, লিডিক সেল লুটিনাইজিং, লিডিং, লিডিক লুটিনাইজিং, একে স্টিমুলেট করছে। তখন লিডিক সেল থেকে আসে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, the main sex hormone in case of male. আচ্ছা, টেস্টোস্টেরন হরমোন যখন অ্যাডিকুয়েট হয় তখন সেটা ডিজায়ার্ড অ্যাকশন দেয়। আর একটা হরমোন, আচ্ছা আমরা বললাম এফএসএইচ। এফএসএইচ কাজ করে সার্টোরি সেলের উপরে। সার্টোরি সেল থেকে আপনার স্পারমাটোজেনেসিসে হেল্প হয়। সার্টোরি সেল স্পারমাটোজেনেসিস করে উইথ দ্য হেল্প অফ টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের হেল্প ছাড়া কিন্তু সার্টোরি সেল স্পারমাটোজেনেসিস করতে পারবে না। সার্টোরি সেল থেকে আরেকটা জিনিস আসে, আরেকটা হরমোন আসে, সেটার নাম হচ্ছে ইনহিবিন। ইনহিবিনটা কি করে? ইনহিবিট করে। যখন প্রয়োজনীয় স্পারমাটোজেনেসিস হয়ে যায়, তখন সে এফএসএইচ কে ইনহিবিট করে। আর টেস্টোস্টেরন এলএইচ কে ইনহিবিট করে। টেস্টোস্টেরন এলএইচ কে ইনহিবিট করে। এটা হচ্ছে মোটামুটি মেকানিজম। তাহলে যদি এক কথায় আমরা আবার ফ্লো চার্টে আসি, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, একটা এলএইচ আর একটা এফএসএইচ। এলএইচ, এল ফর এল, লিডিক সেলের উপরে কাজ করে টেস্টোস্টেরন সিক্রেট করে। টেস্টোস্টেরন স্পারমাটোজেনেসিসে হেল্প করে। আরেকটা হরমোন আছে এফএসএইচ। এফএসএইচ সার্টোলি সেলের উপর কাজ করে, স্পারমাটোজেনেসিস করে উইথ দ্য হেল্প অফ টেস্টোস্টেরন। সার্টোরি সেল থেকে আরেকটা হরমোন আছে যার নাম ইনহিবিন। ইনহিবিন এফএসএইচ কে ইনহিবিট করে, টেস্টোস্টেরন এলএইচ কে ইনহিবিট করে। এটা হচ্ছে আপনার মেকানিজম। টেস্টোস্টেরনের কিছু
অ্যাকশন আছে মেল রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে, কিছু অ্যাকশন আছে, আমরা এগুলো দেখি। যেমন দেখেন আপনার ফেসিয়াল, অ্যাক্সিলারি অ্যান্ড বডি হেয়ার গ্রোথ করে, অর্থাৎ টেস্টোস্টেরনের ফলে আপনার মাথার চুল, গায়ের চুল তৈরি হবে। কিন্তু স্কাল্প ব্লাডিং, অর্থাৎ মাথার চুল ফেলে দিবে। খেয়াল করে দেখছেন? স্কাল্প ব্লাডিং অর্থাৎ যে মানুষটার দাড়ি গোঁফ বেশি বা মাথায় টাক, বোঝা যাবে তার টেস্টোস্টেরন আছে। এটা একটা চিন্তার বিষয়। আপনি একজন মানুষকে, একটা পুরুষ মানুষকে দেখেই বুঝতে পারবেন তার টেস্টোস্টেরন লেভেল কত, যদি এই দুইটা ফাংশন আমাদের মাথায় থাকে। অ্যাট লিস্ট উই ক্যান অ্যাজাম। অনেকে দেখবেন যে মাথা ভর্তি টাক কিন্তু গা ভর্তি চুল বা হেভি দাড়ি গোঁফ, হ্যাঁ, অনেক ঘন। দ্যাট মিনস হি ইজ এ গুড সোর্স অফ টেস্টোস্টেরন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিন সিবাম প্রোডাকশন। স্কিন সিবাম প্রোডাকশন কেন বলতেছি, কারণ দেখবেন যে আপনার ছেলেরাও যখন 18-19 বছর আসে, পিউবার্টিতে আসে, তখন টেস্টোস্টেরন সিক্রেশন হয় এবং তখনই তাদের একনি হয়। পেনিস এন্ড স্ক্রোটাল ডেভেলপমেন্ট, পোস্টেড এনলার্জমেন্ট এন্ড ফাংশন, ল্যারিঞ্জিয়াল এনলার্জমেন্ট। একটা ছেলেরা যখন 18-19 মানে পিউবার্টিতে আসে, 18 বছর আসে, তখন তাদের গলার শটটা একটু চেঞ্জ হয়ে যায়, মাসেল পাওয়ারটা বাড়ে, লিবিডো এন্ড অ্যাগ্রিগেশন, তারা কেন একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। এগুলো হচ্ছে মোটামুটি টেস্টোস্টেরনের ফাংশন। বোন মেটাবলিজম এন্ড এপিফাইসিয়াল ক্লোজার। আমরা জানি একটা বোনসে আপনার এপিফাইসিস আছে, মেটাফাইসিস আছে এবং ডায়াফাইসিস আছে, তিনটা জিনিস। তো এপিফাইসিস এবং মেটাফাইসিসকে টেস্টোস্টেরন ক্লোজ করে দেয়। অর্থাৎ টেস্টোস্টেরন ফলনের ফলে একটা মানুষ বা একটা ছেলে দেখবেন যে তারপরে আর বোনসের লেন্থে আর বৃদ্ধি পায় না, ব্রেথে বৃদ্ধি পেতে পারে। এই জন্য দেখবেন এসএসসি এইচএসসির পরে কিন্তু পোলাপান আর লম্বা হয় না। এটাই কিন্তু নিয়ম। যখন তার টেস্টোস্টেরন আসা শুরু করবে তখন আস্তে আস্তে বোন ক্লোজিং শুরু করবে। একটা পর্যায়ে যে বোন সম্পূর্ণরূপে ক্লোজ করে যাবে, তখন সে কিন্তু আর লম্বা হবে না। এটাকেই বলা হয় এপিফাইজিয়াল ক্লোজার, একটা ইম্পর্টেন্ট ফাংশন। এই ফিগারটা কি বোঝা গেছে? আমরা এখন পরের ফিগারে যেতে পারি? কি আছে পোলাপান কি আছে নাকি আরো কিছু বলা লাগবে? এনিওয়ান? পরের ফিগারে চলে যায়, এগুলো কিন্তু আমাদের লাগবে, পড়তে কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা, আচ্ছা তাহলে দেখেন, ইন মেল the testes are two principal functions, synthesis, এখানে তিনটা স্টার মেলের এই ফাংশনে, the synthesis of testosterone by the interstitial cells of libido under the control of LH hormone and spermatogenesis by cytoid cell under the control of SSH hormone. LH is mediated by testosterone and FSH by testosterone is higher in morning. Testosterone is largely bound to sex hormone binding globulin. এবার তাহলে আমরা ফিমেলে চলে আসি। ফিমেলে দেখেন একই রকম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু জটিল কারণ হচ্ছে এখানে একটু দুইটা সার্কেল আছে, মেনস্ট্রুয়াল সার্কেল এন্ড ওভুলেশন সার্কেল, এর জন্য একটু জটিল হয়। তারপরেও দেখি। আচ্ছা, একই রকম কথা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এলএইচ এন্ড এফএসএইচ আসে। এলএইচ এন্ড এফএসএইচ এরা ওভারির যে সেল আছে তার উপরে কাজ করে। ওভারিতে ফলিকুলার সেল আছে, হ্যাঁ, ফলিকুলার সেলের উপরে কাজ করবে। এখান থেকে ইস্ট্রোজেন আসবে এবং প্রজেস্টেরন আসবে, এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন অ্যাডিকুয়েট হবে তখন এরা এফএসএইচ এবং এলএইচ কে ইনহিবিট করবে। শুধু তাই না, ওভারি থেকে ইনহিবিনও আসে এবং ইনহিবিনের কাজ ইনহিবিট করা, এটা আমরা অলরেডি দেখলাম। ইস্ট্রোজেনের কাজ কি? এন্ডোমেট্রিয়াল পলিফারেশন, জেনিটাল ডেভেলপমেন্ট এন্ড লুব্রিকেশন, ব্রেস্ট পলিফারেশন, বোনস ক্লোজার, এটা আমরা পরে আসতেছি। প্রজেস্টেরন, এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার পড়াশোনা, আগের বক্সটা এবং এই বক্সটা আমরা এখানে একটু দেখি। নরমালি একটা মানুষের 0 থেকে 4 বা 5 দিন পর মেনস্ট্রুয়েশন হয়, অর্থাৎ ব্লিডিং হবে। তারপর থেকে আমাদের শুরু হচ্ছে সাইকেলটা, এইভাবে শুরু করছি। দেখেন এই যে, এটা কি কালার বলবো? এটা হচ্ছে নীল কালার, হ্যাঁ নীল। আর এইটা হচ্ছে লাল, এরকম একটা কালার।
লালটা বুঝতে পারছি। আচ্ছা, তো এই নীল কালার দিয়ে বোঝানো হচ্ছে আপনার এলএইচ, আর লাল কালার বা পিঙ্ক কালার দিয়ে বোঝানো হচ্ছে এফএসএইচ। ইনিশিয়ালি দেখেন, এটা হচ্ছে ওভুলেশনের ফিগার। ইনিশিয়ালি দেখেন এলএইচটা কম থাকে, এফএসএইচটা বেশি থাকে, এফএসএইচটা বেশি থাকে। এই চিত্রতে এতটুকুই বোঝা যাচ্ছে ইনিশিয়ালি। আর এটা একটা ওভারি, এটা হচ্ছে লাল কালার দিয়ে দেখাচ্ছে ইস্ট্রোজেন, আর এই সবুজ কালার দিয়ে দেখাচ্ছে প্রোজেস্টেরন। আর এটা হচ্ছে ওভারির ভিতরে যে ফলিকল সেগুলো দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল হচ্ছে একজন মেয়ে বা ছেলে, সরি, একজন মেয়ে তার জীবন দশায় প্রাইমারি ফলিকল নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিটা সাইকেলে একটা করে প্রাইমারি ফলিকল ম্যাচুরেশন হয়, ম্যাচুরেশন হয়ে তারা গ্রাফিয়ান ফলিকল তৈরি করে, এবং সেটাই আপনার ওভুলেশনে হেল্প করে। তো আমাদের এখানে এরকম লক্ষ লক্ষ প্রাইমারি ফলিকল আছে, বোঝার সুবিধার জন্য বললাম। এখান থেকে একটা ম্যাচিউর হলো, একটা মেনস্ট্রুয়েশনের পরে একটা ম্যাচিউর হলো। ম্যাচিউর হওয়ার পরে একটা প্রাইমারি ফলিকল আন্ডার দ্য স্টিমুলেশন অফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই জন্য দেখেন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন প্রথম দিকে বেশি আছে। আন্ডার দ্য স্টিমুলেশন অফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন একটা প্রাইমারি ফলিকল আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে। এই দেখেন সাইজে বড় হচ্ছে, এটাই হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। বড় হইতে হইতে সে তখন ইস্ট্রোজেন রিলিজ করবে, ইস্ট্রোজেন রিলিজ করবে। ওই যে লাল কালারের এটা ইস্ট্রোজেন, মেইনলি সে ইস্ট্রোজেনই দিচ্ছে, ইস্ট্রোজেন আসবে। এবং ইস্ট্রোজেনটা কি করে, আপনার লো ভলিউম অফ ইস্ট্রোজেন যখন থাকে তখন এলএইচ কে ইনহিবিট করে, এলএইচ কে ইনহিবিট করে। তারপরে আস্তে আস্তে এই জিনিসটা বড় হয়, গ্রাফিয়ান ফলিকলটা বড় হয়, ইস্ট্রোজেনটা অনেক বেশি আসে। ইস্ট্রোজেন যখন অনেক বেশি চলে আসে তখন সে এলএইচ কে স্টিমুলেট করে। অর্থাৎ ইস্ট্রোজেনের দুই রকম অ্যাকশন। সে যখন অল্প পরিমাণ থাকে তখন এলএইচ এর জন্য নেগেটিভ ফিডব্যাক হিসেবে কাজ করে, বাট যখন ইস্ট্রোজেন অনেক বেশি আসে সে এলএইচ এর জন্য পজিটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে কাজ করে। খেয়াল করে দেখেন, যেটা বড় হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে, অনেক বেশি ইস্ট্রোজেন আসতেছে, দুম করে এলএইচ বেড়ে গেছে, পজিটিভ হিসেবে কাজ করছে। এতক্ষণ দমায় রাখছিল, এবার দেখেন কই চলে গেছে, এফএসএইচ ছাড়াই চলে গেছে। এই যে লুটিনাইজিংটা বেড়ে গেল, এটাকে বলা হয় লুটিনাইজিং সার্জ। এই যে একটা সার্জ হলো, এই যে একটা ঝড় হইলো, এই ঝড়ে এর ভিতরে যে ওভামটা ছিল এটা বিদীর্ণ হয়ে ফেটে ফুটে বের হয়ে চলে আসবে, ঠিক আছে, ফেটে ফুটে বের হয়ে চলে আসা শুরু করবে। এবং যখন বের হবে তখন এখান থেকে আস্তে আস্তে এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এই গ্রাফিয়ান ফলিকলটাকে তখন বলা হচ্ছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেনও আসে, প্রোজেস্টেরনও আসে। এই দেখেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই আসতেছে, এখন দুইটাই আসতেছে। এবার ইস্ট্রোজেন আসা কম করবে এবং প্রোজেস্টেরন আসা আস্তে আস্তে বাড়বে। ইস্ট্রোজেন কমবে, প্রোজেস্টেরন বাড়বে, এবং সে ওয়েট করবে একটা জাইগোট ফর্ম করার জন্য বা ফার্টিলাইজেশন করার জন্য। যদি সে সুযোগ পায় তাহলে তো কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি হয়ে যাবে। আর যদি সুযোগ না পায় তাহলে এই কর্পাস লুটিয়াম আস্তে আস্তে রিগ্রেস করবে, তখন হরমোন গুলোও ফল করবে, এবং রিগ্রেশন করবে, হরমোন গুলো ফল করবে, তখন এই মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। এটাই হচ্ছে মোটামুটি আপনার যতটুকু ছবি থেকে বোঝানো। তাহলে ওভুলেশনের দুইটা ফেজ, যখন গ্রাফিয়ান ফলিকল বাড়তেছিল সেটাকে বলা হয় ফলিকুলার ফেজ, আর একটা ফেজ আছে লুটিয়াল ফেজ, যখন কর্পাস লুটিয়াম তৈরি হয়েছিল। তাহলে ফলিকুলার ফেজের মেজর হরমোন হলো এফএসএইচ, আর লুটিয়াল ফেজের মেজর হরমোন হলো এলএইচ। এবার আসেন মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে দুইটা ফেজ আছে, ফলিকুলার ফেজ আর লুটিয়াল ফেজ। ফলিকুলার ফেজের মেজর হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, এবং লুটিয়াল ফেজের মেজর হরমোন হলো প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন মেইনলি আপনার হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিফারেশন করতেছে, প্রোজেস্টেরন মেইনলি এন্ডোমেট্রিয়াল সিক্রেশন করে ফেলতেছে। এটা হচ্ছে আপনার। এবার আমরা ফাংশন গুলো দেখি তাহলে একটু সহজ হবে। ইস্ট্রোজেনে কি আছে দেখেন, ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়াল পলিফারেশন করতেছে, জেনিটাল ডেভেলপমেন্ট, ব্রেস্ট পলিফারেশন, এই যে বোনস এপিফাইসিয়াল ক্লোজড, টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, ব্রেইন এন্ড ফ্যাট ডিস্ট্রিবিউশন, স্কিন কম্পোজিশন।
আর প্রজেস্টেরন কি করে? সিক্রেটরি ফেজ। ইনক্রিজ মায়োমেট্রিয়াল কন্ট্রাক্টিলিটি, থার্মোজেনেসিস, এই যে ওভুলেশনের সময় একজন ফিমেলের বডিতে 2 থেকে 2 ডিগ্রি বা 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার রাইজ করে, দ্যাট ফর দিস থার্মোজেনেসিস এন্ড ব্রেস্ট সোয়েলিং। আচ্ছা, তারপরে এই যে কথাগুলো যেগুলো লেখা আছে এগুলো সুপারস্টার টপিক, ওটাই পড়বেন যা আমি তখন বললাম, সেটা হচ্ছে এইগুলো এগুলো আছে। মোস্ট ইউজফুল টেস্ট অফ ওভুলেশন যদি বলা হয় তাহলে হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, এগুলো সিঙ্গেল বেসে আসতে পারে, সিঙ্গেল বেসে এগুলো আসতে পারে মোস্ট ইউজফুল টেস্ট। আর যদি আপনি হিস্ট্রি নেবেন, এরপরেও যদি কোনো অ্যাডিশনাল টেস্ট করতে পারেন, 21 ডে প্রজেস্ট্রন করতে হবে। দেখেন 21তম দিনের দিকে ইউজুয়ালি প্রজেস্ট্রন সবচেয়ে বেশি থাকে, 21 ডে প্রজেস্ট্রন করতে হয়। আর মেনোপজ ইউজুয়ালি একটা পেশেন্টের 50 ইয়ার্সে আসে, 50 ইয়ার্সে আসে, 50 ইয়ার্সের দিকে একজন মানুষের মেনোপজ আসে। তো মেনোপজ আসার 4-5 বছর আগে থেকেই অ্যানওভুলেটরি সাইকেল শুরু হয়, অর্থাৎ তার কোনো ওভুলেশন হয় না, শুধু মেনস্ট্রুয়েশন হয়। এখন ওভুলেশন যদি না হয় তাহলে আপনার ইস্ট্রোজেন আর ইনহিবিন আসবে না। ইস্ট্রোজেন এবং ইনহিবিন যদি না আসে তাহলে এফএসএইচ এবং এলএইচ কে ইনহিবিট করতে পারবে না। দ্যাট মিন্স এফএসএইচ এবং এলএইচ বেশি থাকবে। একজন 45 ইয়ার্স ফিমেল অ্যানভুলেটরি সাইকেল হট ফ্ল্যাশ নিয়ে আসছে, আপনি তার করতে দিবেন এফএসএইচ এবং এলএইচ, এবং এটা যদি 30-এর বেশি থাকে আপনি চিন্তা বুঝতে পারবেন যে সেটা একটা মেনোপজের দিকে যাচ্ছে। মেনোপজের দিকে যাচ্ছে। আপনারা হচ্ছে যারা কোনো কিছু না বুঝতে পারলে কিন্তু প্রশ্ন করা যায়, অনেকে দেখলাম নতুন আসছে, কোনো কিছু না বুঝতে কিন্তু প্রশ্ন করা যাবে। হ্যাঁ, আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। ফিজিওলজিতে কোনো প্রবলেম আছে কারোর? ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডিজিজ অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা একটা স্টার। কি কি হতে পারে এটার নাম পড়লেন। যদি নন ফাংশনাল কি মানে এটা একটু দেখে রাখেন। একটা রিপ্রোডাক্টিভ সিস্টেমে রিপ্রোডাক্টিভ পেশেন্টের আপনার কাছে কি কি নিয়ে আসতে পারে বা আমাদের কাছে কি কি নিয়ে আসবে, একটা আসতে পারে জিরাই ফিউবাইটি। তার ফিউবাইটি ডেরিতে হচ্ছে এটা নিয়ে একটা পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। নর্মাল ডিলেট পিউবার্টি নিয়ে আসতে পারে। নর্মালি আমাদের ছেলেদের ক্ষেত্রে 14 এবং ফিমেলদের ক্ষেত্রে 13। এরকম এভেও যদি তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট না করে তাহলে হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে ডিলেট পিউবার্টি। ডিলেট পিউবার্টির মোস্ট কমন কজ হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে। Constitutional delay is the most common cause of delayed puberty. ডিলেড পিউবার্টির ক্ষেত্রে আমরা দেখেন একটু আগে বললাম যে যখন টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন আসে তারা নাকি আপনার বোনসটাকে ক্লোজ করে দেয়, তাই না? এপিফাইসাল ডায়াফাইসিসকে ক্লোজ করে দেয়। তো আমরা একটা এক্সরে করেই দেখতে পারবো তার এপিফাইসাল ক্লোজার হয়েছে কিনা। তাহলে তার আমরা বোন এজ দেখতে পারবো, এবং বোন এজ দেখে তার আসলে কনস্টিটিউশনাল ডিলে নাকি তার টেস্টোস্টেরনেরই অভাব আছে এটা আমরা বুঝতে পারবো। অনেকের হয় যে কোনো প্রবলেমই নাই, জাস্ট একটু দেরিতে সবকিছু আসতেছে, জাস্ট একটু কনস্টিটিউশনাল প্রবলেম, তাদেরকে তো আমাদের কোনো ট্রিটমেন্টেরই দরকার নেই, জাস্ট সাইকোলজিক্যাল সাপোর্ট, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এনাফ। ঠিক আছে, এটা বোন বোনেস বলা হয়। আমরা এই বক্সটা 3টা স্টার দিই। কজেস অফ ভিলেজ puberty and hypogonadism, এক নম্বর কজ হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে, দ্যাট ইজ মোস্ট কমন কজ ইজ কনস্টিটিউশনাল ডিলে। দ্বিতীয় কজ যেটা বলতেছি সেটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিন, অর্থাৎ গোনাডোট্রপিন হরমোন কম আসতেছে, দ্যাট ইজ এফএসএইচ এবং এলএইচ কম আসতেছে, যার ফলে গোনাডটাও ছোট, অর্থাৎ টেস্টিস অথবা ওভারিও তৈরি ভালো মতো হচ্ছে না, ডেভেলপমেন্ট করছে না। তো দুইটাই ছোট, টেস্টিস ওভারিও ছোট এবং পিটুইটারিও ছোট। এটাকে বলা হয় হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। কজ কি হতে পারে দেখেন, স্ট্রাকচারাল হাইপোথ্যালামিক আর পিটুইটারি ডিজিজ বোঝাই যাচ্ছে, আর ফাংশনাল, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে আইসোলেটেড, তিনটা জিনিস। স্ট্রাকচারাল,
ফাংশনাল এন্ড আইসোলেটেড। আইসোলেটেডটার নাম হচ্ছে ক্যালমান সিনড্রোম। স্ট্রাকচারাল যে কোনো জিনিস আমরা পিকিউটারি পড়াশোনা ক্লিয়ার হবে। ফাংশনাল দেখেন এনি টাইপ অফ ক্রনিক ইলনেস, any type of chronic illness can cause functional gonadotropin deficiency, that is asthma, malabsorption, celiac disease, cystic fibrosis, renal failure, psychological stress, anorexia nervosa, excessive physical exercise, hypercholesterol, any kinds of chronic illness. আপনি দেখবেন যে অনেক মহিলা আসবে আমাদের কাছে যে বলবে যে তার হচ্ছে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, বেশি না 30-35 বছর বয়স, আপনি তাকে মেনোপজ যেটা মেলাতে পারবেন না। এফএসএস করলেন, এফএসএস এলএস দেখবেন 30-এর বেশি না, আবার অ্যামেনোরিয়া, এগুলি অ্যামেনোরিয়ার পদেও আসবে, এই জন্য এটা বললাম। তো তাদের ক্ষেত্রে বুঝতে হবে যে তাদের কোনো ক্রনিক বা ফাংশনাল ডিজিজ আছে কিনা। অ্যাজমা থাকতে পারে, সিস্টিক ফাইব্রোসিস থাকতে পারে, কুশিং থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, স্পেশালি হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু এটার জন্য অ্যানোমিয়া হতে পারে। কোনো ভয়ের কিছু নয়, এটা এমনি ক্লিনিক্যাল শেষ হয়ে গেলে এমনি সে ভালো হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনার হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম মানে কি? মেইন প্রবলেম এখানে গোনাডে, মেইন প্রবলেম হচ্ছে গোনাডে। এটাকে বাড়ানোর জন্য জিএনআরএস, এফএসএইচ, এলএইচ বেশি বেশি আসতেছে, বাট গোনাডেই প্রবলেম, বেশি এসে তো লাভ নেই, বেশি এসেও লাভ নেই। তাহলে গোনাডে কি হতে পারে? অ্যাকিউয়ার্ড হতে পারে, কনজেনিটাল হতে পারে। অ্যাকিউয়ার্ড গোনাডাল ড্যামেজের মধ্যে কি আছে দেখ, মাম্পস, অর্কাইটিস, টিউবারকুলোসিস, হেমোক্রোমাটোসিস, সেটা কেমোথেরাপি, ট্রমা। আর ডিলেজ, ডেভেলপমেন্টাল কোনো ডিলে, অর্থাৎ কনজেনিটাল, দ্যাট ইজ আপনার পিক্টোআর্কাডিজম, ক্লিনফিল্টার্স, স্টার্নার। ফাংশনাল গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি অলরেডি আমি বললাম। আর আইসোলেটেড গোনাডোট্রপিন ডেফিসিয়েন্সি, isolated gonadotropin deficiency is due to genetic abnormality that affect the synthesis either GNAs or gonadotropin. The most common form is Kallmann syndrome. Kallmann syndrome কি হয়? প্রাইমারি GnRH deficiency থাকে এবং এদের agenesis or hypoplasia of olfactory bulb, ঠিক আছে, anosmia or hyposmia. If isolated gonadotropin is left untreated, epiphysis fails to fuse. That means patient লম্বা হয়ে যাবে, tall stature. একে বলা হয় লিউকয়েড হ্যাবিটাস, অর্থাৎ এদের সাথে এটা হচ্ছে আপনার মারফানিসেও পাওয়া যায়। যেমন কি, যে তার হাত পায়ের তুলনায় তার লেন্থটা অনেক বড়, বেশি বেশি হবে, লেন্থটা অনেক বেশি বেশি হবে। অর্থাৎ একজন লম্বা মানুষ সে যদি নাকে গন্ধ না পায়, তার ডিজিজ হচ্ছে কালমান সিনড্রোম। নাকে কোনো গন্ধ পাবে না এবং তার ডিসপ্রপোর্শনাল হ্যাবিট হচ্ছে আর্মস অ্যান্ড লংস। পিক্টোআর্কাডিজম। নেক্সট হচ্ছে, এটা তো ছিল ডিলেড পিউবার্টি। আরেকটা মানুষ আসতে পারে প্রিকগনিশাস পিউবার্টি নিয়ে। প্রিকগনিশাস পিউবার্টি মানে হচ্ছে ইসরে পাতা, তার দ্রুত পিউবার্টি চলে আসছে, সেকেন্ডারি সেক্সুয়াল পেরিস্ট্রিসি দ্রুত চলে আসছে, যেটা আমরা যে বাংলায় কমন করতাম যে ইসরে পাতা শব্দ, মানে বাগধারাটা করতাম, ওইটা মনে রাখলে সহজ হয়। সিএনএস টিউমার হতে পারে, তখন সিএনএস ইনফেকশন হতে পারে, কনজেনিটাল হতে পারে, এগুলো আমরা একটু পরে আবার পড়বো। পেশেন্ট আর কি নিয়ে আসতে পারে? অ্যামেনোরিয়া নিয়ে আসতে পারে। অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া আমরা জানি দুই রকমের আছে, একটা হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া আর একটা হলো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। প্রাইমারি অ্যামেনোরিয়া মানে যে মহিলার কখনোই মেনস্ট্রুয়েশন হয় নাই। সেকেন্ডারি অ্যামেনোরিয়া মানে তার মেনস্ট্রুয়েশন হয়েছিল, সামহাও এখন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সিজেশন অফ মেনস্ট্রুয়েশন হু হ্যাজ প্রিভিয়াসলি হ্যাড পিরিয়ডস। তো আমরা মেইনলি সেকেন্ডারি অ্যামেনোরিয়া নিয়েই কাজ করতে হয় আমাদেরকে। এটা হচ্ছে 3টা স্টেপ টপিকস। দেখেন, সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজ, যেটা আমরা বলছিলাম একটু আগে, ফিজিওলজিক্যালের মধ্যে আছে প্রেগন্যান্সি এন্ড মেনোপজ। এটার সাথে আমাদের মেলে প্রেগন্যান্সি এন্ড মেনোপজ। তারপর আছে কি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। একটু আগে আপনারা বললাম হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম স্ট্রাকচারাল হতে পারে, ফাংশনাল হতে পারে, আইসোলেটেড হতে পারে। আমাদের যারা মেডিসিনের আমরা যারা আছে, আমাদেরকে ফাংশনাল দিকে আগে যাইতে হবে, স্ট্রাকচারাল দেখার জন্য। তার জন্য আমরা যেন ফাংশনালটা মিস না করি।
নেক্সট হচ্ছে দেখুন ওভারিয়ান ডিসফাংশন। ওভারিয়ান ডিসফাংশন মানে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, অর্থাৎ ওই ডিরেক্ট পিউবার্টিতে যতগুলো কজ করবে সবগুলো চলে আসবে। আর আছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, আশারম্যান সিনড্রোম। এইগুলোই আপনার, এই দুটা তো আগেই আছে, বাকি এই জিনিসগুলো অ্যাড হবে। সিমটমস অফ ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি, একটা মানুষের ইস্ট্রোজেন কমে গেছে, অর্থাৎ মেনোপজ হয়ে যাচ্ছে, তার মেনোপজাল সিমটমস কি কি আসবে? তার মেনোপজাল সিমটমস কি কি আসবে? ভ্যাজোমোটরস, দ্যাট ইজ হট ফ্লাশ সোয়েটিং, হট ফ্লাশ সোয়েটিং, এগুলো আমরা নিজেরাই দেখি, কমন পেশেন্ট কমপ্লেন্স। Psychological anxiety, irritability, emotional difficulty, genital dyspareunia, urgency of menstruation, vaginal infection. It is too much common. It is too much common. একটা ফিমেল পেশেন্ট আপনার কাছে 40-50-এর পরে দেখবেন প্রায় এই জিনিসগুলো নিয়ে কমপ্লেন করবে। হট ফ্লাশ সোয়েটিং এগুলো তো আমরা উড়িয়েই দিই এই ধরনের কমপ্লেন যখন করে, তাতে এগুলোর দিকে তাকে বুঝাইতে হবে যেন সে মানে এটা সাথে অ্যাকস্টম করে নাই। আর এই জিনিসগুলো ট্রিটমেন্ট করতে হবে। ডিসপ্যারেনিয়া, আর্জেন্সি অফ মিক্সচুরেশন, এটা ট্রিটমেন্ট করতে হবে। ভ্যাজাইনাল ইনফেকশনকে ট্রিটমেন্ট করতে হবে। সাইকোলজিক্যালি এটা সাপোর্ট করতে হবে, তাহলে আমরা ওদের ভালো হবে। কি ঝামেলা হয়ে যেতে পেশেন্টের। এই সাথে ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলা আছে। আচ্ছা, তারপরে কি আছে, নেক্সট হচ্ছে একটা পেশেন্ট আমাদের কাছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিলেড পিউবার্টি, অ্যামেনোরিয়া, মেল হাইপোগোনাডিজম। মেল হাইপোগোনাডিজম, মেল হাইপোগোনাডিজম মানেই বুঝতে পারছেন যে তার হাইপারট্রপিক গোনাডোট্রপিও হইতে পারে, আবার হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমও হইতে পারে, অথবা হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমও হইতে পারে, দুটাই হতে পারে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে তার সিমটমস গুলো কি আসবে? এই যে আমাদের টেস্টোস্টেরনের যে ফাংশন গুলো ছিল সেই ফাংশন গুলোই কমে যাবে। যদি এগুলো খেয়াল করেন, যেটার অ্যাগ্রিগেশন কমে যাবে, লিবিডো কমে যাবে, বোন মেটাবলিজম, এই সাইকেল ক্লোজার হবে না, লম্বা চড়া হয়ে যাবে তাই, এবং বোন মেটাবলিজম বেশি হবে, এই জন্য অস্টিওপোরোসিস হবে, মাসেল পাওয়ার কমে যাবে, দ্যাট ইজ লেথার্জি, সিবাম প্রোডাকশন হবে না। এই জিনিসগুলো আসলে মেল হাইপোগোনাডিজমের ফিচার্স আছে, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে না। মেল হাইপোগোনাডিজম তাহলে লস অফ লিবিডো, লেথার্জি, মাসেল উইকনেস, ডিক্রিজ ফ্রিকোয়েন্সি অফ শেভিং, patient with presence also gynecomastia, infertility, delayed puberty, hospital. আচ্ছা, তার হচ্ছে আপনার মেল হাইপোগোনাডিজমের জন্য টেস্টোস্টেরন লেভেল দেখতে পাই। টেস্টোস্টেরন লেভেল সবচেয়ে বেশি থাকে কোথায়? মর্নিং, ঘুম থেকে ওঠার পর। এই জন্য লো ফাস্টিং টেস্টোস্টেরন লেভেল দেখতে পাই। এছাড়া আমরা টেস্টোস্টেরন লেভেল যদি দেখি যে কম আছে, তারপরে আমরা চিন্তা করবো সেটা হাইপোগোনাডোট্রপিক নাকি হাইপারগোনাডোট্রপিক। এই জন্য আমরা এসএসএইচ লেভেল দেখবো। যদি আপনার ইয়াঙ্গার মেন থাকে এবং সিগনিফিক্যান্ট হাইপোগোনাডিজম থাকে, তার অস্টিওপোরোসিসের রিস্ক থাকে, কারণ আমরা অস্টিওপোরোসিসের কজের মধ্যে কিন্তু পড়েছিলাম যে হাইপোগোনাডিজম। তার ক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট দিতে হবে, টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট দিতে হবে। টেস্টোস্টেরনের একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা কিন্তু প্রোস্টেটিক কার্সিনোমা করে, এই জন্য তার রেগুলার পিএসএ মনিটরিং করতে হয় এবং হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন দেখতে হয়, কারণ টেস্টোস্টেরন পলিসাইথেমিয়া করে, এই জন্যই কিন্তু ছেলেদের হিমোগ্লোবিন লেভেল বেশি থাকে। আর আমরা দেখেছিলাম টেস্টোস্টেরন বেশি হয়ে গেলে আবার আপনার আচ্ছা সে ইনহিবিট করবে, তো টেস্টোস্টেরন কিন্তু আবার স্পারমাটোজেনেসিস ইনহিবিটও করতে পারে, এটাও একটা মাথায় রাখতে হবে। টেস্টোস্টেরন কিন্তু স্পারমাটোজেনেসিসকে সাহায্য যেমন করে, সে কিন্তু ইনহিবিটও করতে পারে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট দিলে। দ্যাট ইজ অপশন অফ অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি। কি কি অপশন আছে জাস্ট নাম বলছে, বক্সটা ইম্পর্টেন্ট। ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, ট্রান্সডার্মাল এন্ড ওরাল। আমি জাস্ট
সাইডিতে ওরাল যেটা সেটা ফিক্স আছে হেপাটোটক্সিসিটি করে, সাবকিউটেনিয়াস দিলে স্ক্যারিং এন্ড ইনফেকশন হয়, ট্রান্সডার্মাল দিলে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। নেক্সট আপনার কাছে বার্নিং টপিকস, এখন সবচেয়ে বেশি বার্নিং যেটা সেটা হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে। ইনফার্টিলিটি কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইনফার্টিলিটি নিয়ে আমাদের রিপ্রোডাক্টিভ যদি দুইটা সিমটম বলা হয় তাহলে ইনফার্টিলিটি মোস্ট দ্য কমন সিমটম। ইনফার্টিলিটি আসতে পারে। কজেস অফ ইনফার্টিলিটি এখন 30 to 50, 30 to 35 to 40% ফিমেলের জন্য দায়ী, 35 to 40% মেলের জন্য দায়ী। অর্থাৎ মেল ফিমেল ইকুয়ালি রেসপন্সিবল। সো দুইজনকেই দায়ী করতে হবে বা দুইজনকেই টেস্ট করতে হবে প্রয়োজনে। আর আনএক্সপ্লেইনড অর মিস ফ্যাক্টর সেটার পরিমাণও কম না, 35%। ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, ফিমেলের প্রথমে হচ্ছে আপনার ওভারি থেকে শুরু করবো, ওভুলেটরি কোনো ডিসফাংশন আছে কিনা, ওভামের ওভারির পরে ওভামটা পাস করে টিউব দিয়ে, টিউবের কোনো ইনফেকশন আছে কিনা, এন্ডোমেট্রিওসিস আছে কিনা, প্রিভিয়াস কোনো সার্জারি হিস্ট্রি আছে কিনা, টিউবের পরে আছে ইউটেরাইস, ইউটেরাইসে কোনো ফাইব্রোসিস আছে কিনা, ক্যান্সার আছে কিনা, আশামান সিনড্রোম আছে কিনা। একই রকম মেলের ক্ষেত্রে আমরা দেখবো মেলের কোনো স্পার্ম কোয়ালিটিতে কোনো প্রবলেম আছে কিনা, দ্যাট ইজ হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, হাইপারগোনাডিজম, ভ্যারিকোসিল এন্ড ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিটেশন। এন্ড নেক্সট তৈরি হচ্ছে ঠিকই বাট ক্যারি করতে পারছে না, দ্যাট ইজ টিউবুলার কোনো ডিসফাংশন আছে। এগুলো হচ্ছে কজ। এই কজগুলো আমাদেরকে ইভালুয়েশন করতে হবে। ক্লিনিক্যাল ফিচারস ইনফার্টিলিটি ইনভেস্টিগেশন একটা স্টেপ। ম্যানেজমেন্টে এটা আসলে জাস্ট নামগুলো জানতে হয়। কি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ কিছু কিছু আছে, দ্যাট ইজ ক্লোমিফেন সাইট্রেট, injection of FSAs and injection of hormone gonadotropin hormone, pulsatile GnRS, এই শব্দটা ইম্পর্টেন্ট, pulsatile GnRS পালস মেশাতে দিব। আচ্ছা, এগুলো দিলে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে ওভারিয়ান adverse effect, সেটা হচ্ছে ovarian hyperstimulation syndrome. What is this? It is characterized by grossly enlarged ovaries and capillary leak with circulatory shock, pleural effusion and ascites. Ovulation inducing drug, that is clomiphene cytase, FSAs, LAs, pulsatile, GnRS দিলেন। এগুলো দেওয়ার ফলে আমাদের কাছে পেশেন্ট যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। আমরা মেডিসিনে যারা তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট আসবে, ধুম করে তার কি হয়ে যাবে, ওভারিগুলো এনলার্জ হয়ে যাবে, পেশেন্ট দেখবেন প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, সার্কুলেটরি শক, বুকে পানি পেটে পানি, পেশেন্ট থাকবে শকে। কেন শকে যাচ্ছে? কারণ তার ক্যাপিলারি লিকেজ হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় ওভুলেশন হাইপারস্টিমুলেশন সিনড্রোম। নেক্সট হচ্ছে গাইনোকোম্যাসিয়া। গাইনোকোম্যাসিয়া সেই ক্ষেত্রে জিনিস আপনাদেরকে জাস্ট দেখাই। আচ্ছা, আমি হচ্ছে মোটামুটি আমাকে দেখা যাচ্ছে তো, তাই না? আপনাদেরকে দুইটা জিনিসের দেখানোর জন্য বলছি। একটা হচ্ছে আপনার এই যে ধরেন আমার এই দুইটা হাত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টেস্টোস্টেরন আর এটা হচ্ছে ইস্ট্রোজেন। হ্যাঁ, নরমালি দুইটার এরকম ব্যালেন্স থাকে, ঠিক আছে? নরমালি হচ্ছে, ছবি দেখা যাচ্ছে তোমাকে? দেখা যাচ্ছে ভাইরা। মানে ছোট ছোট নাকি বড়? পুরো স্ক্রিন জুড়ে আসতেছে? না ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দুইটা হাত দেখেছি, এই ডান হাতটা যেটা নাড়াচ্ছে এটা হচ্ছে আপনার টেস্টোস্টেরন আর এটা হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে? নরমালি এই টেস্টোস্টেরন ইস্ট্রোজেন মনে করেন এরকম ব্যালেন্স আছে। কারোর যদি এই টেস্টোস্টেরন অর্থাৎ রাইট হ্যান্ড এটা যদি ডমিনেন্ট হয় আর ইস্ট্রোজেনটা যদি কম থাকে এই তুলনায়, তাহলে সে হচ্ছে মেল ক্যারেক্টারিস্টিক্স, তার বডিতে যাবতীয় মেল ক্যারেক্টারিস্টিক্স বেশি পাওয়া যাবে। আর কারোর বডিতে যদি ইস্ট্রোজেনটা ডমিনেটিং হয় তাহলে সেটা হচ্ছে আপনার ফিমেল ক্যারেক্টারিস্টিক। এখন কোনো কারণে যদি একটা মেলের টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন বেশি হয়ে যায় তাহলে দেখবেন তার যে ফিচারটা আসবে সেটা হচ্ছে ফিমেল লাইক ফিচার। আবার একইভাবে কোন একটা ফিমেলের যদি টেস্টোস্টেরনটা ডমিনেটিং হয়ে যায় তাহলে তার
মেলস লাইক ফিচার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু বলার জন্য ছিল। আবার বইয়ে চলে যাই। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে গাইনোকোমাস্টিয়া। গাইনোকোমাস্টিয়া কাদের হয়? মেলসদের হয়। আমরা কি বললাম? মেলসতে মেলের নরমালি আপনার টেস্টোস্টেরনটা ডমিনেটিং থাকবে, কিন্তু কোনো কারণে যদি মেলে ইস্ট্রোজেনটা বেশি হয়ে যায়, তার ফিমেল লাইক ফিচার আসবে, দ্যাট ইজ গাইনোকোমাস্টিয়া আসবে। ঠিক আছে, তাহলে কজেস অফ গাইনোকোমাস্টিয়া তিনটা স্টেপ। কি কি দেখেন? ইডিওপ্যাথিক, ফিজিওলজিক্যাল, ড্রাগ ইনডিউসড, হাইপোগোনাডিজম। হাইপোগোনাডিজম মানে কি? টেস্টোস্টেরন থেকে টেস্টিস থেকে টেস্টোস্টেরন কম আসতেছে, তাহলে তার ইস্ট্রোজেন বেশি হয়ে গেছে, তার গাইনোকোমাস্টিয়া ডেভেলপ করতেছে। আচ্ছা, তারপরে যে টেস্টোস্টেরন আসতেছে সেটা কাজ করতে পারছে না, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স সিনড্রোম, অর্থাৎ ওই টেস্টোস্টেরন কাজ করতে পারছে না, তাহলে ইস্ট্রোজেন ডমিনেন্টিং হয়ে গেছে, এটাও তার গাইনোকোমাস্টিয়ার কারণ হতে পারে। আর কোনো কারণে যদি ইস্ট্রোজেনই এক্সেস হয়, ইস্ট্রোজেনই যদি এক্সেস হয়, তাহলে সেটাও গাইনোকোমাস্টিয়ার কারণ। এরকম কারণ কি আছে? লিভার ফেলিওর, ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার যেমন টেস্টিকুলার টেরাটোমা, অথবা টেস্টিস অথবা লাং থেকে যদি এইচসিজি আসে, হিউম্যান কোরিয়ানি ক্রোমোসোম হরমোন আসে, এই কজগুলোই হচ্ছে আপনার গাইনোকোমাস্টিয়ার কারণ। ঠিক আছে, আচ্ছা, এই যে বক্সটা দিলাম এর মধ্যে মোস্ট কমন কারণ কোনটা? মোস্ট কমন কারণ কোনটা? গাইনোকোমাস্টিয়াতে মেইনলি কি হচ্ছে? ইনক্রিজড ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন সরি মেল, মেলে যদি ইস্ট্রোজেন বেড়ে যায়, তাহলে সেটাই হচ্ছে আপনার গাইনোকোমাস্টিয়ার কারণ। তাহলে এই বক্সটা ইম্পর্টেন্ট। আর ড্রাগস গুলোর মধ্যে সিমিটিডিন, ডিগক্সিন, অ্যান্টি অ্যান্ড্রোজেন, সাম অ্যানাবলিক স্টেরয়েড এন্ড ক্যানাবিস। মোস্ট কমন কারণ হচ্ছে দেখেন ফিজিওলজিক্যাল। মোস্ট কমন কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল। আমরা যত ধরনের গাইনোকোমাস্টিয়া পাই তার মধ্যে মোস্ট কমন কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল কি কি ধরনের হতে পারে? যেমন নিউবর্নস বেবি, বাচ্চাদের হয়, কারণ তারা প্লাসেন্টাল এবং ম্যাটারনাল ইস্ট্রোজেন পায়। প্রিপিউবার্টাল বয়, প্রিপিউবার্টাল বয়সদের হয় কেন হয়? কারণ তাদের টেস্টোস্টেরন বেশি হওয়ার আগেই ইস্ট্রোজেনটা, মানে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন দুটাই তো আসবে, তুলনামূলকভাবে ইস্ট্রোজেন আগে চলে আসে, এই জন্য কিছুদিন তাদের ইস্ট্রোজেন কনসেন্ট্রেশনটা বেশি থাকে। আবার ধরেন তার এল্ডারলি মেল, বুদ্ধাদের হয়, বুদ্ধাদের কেন হয়? কারণ টেস্টোস্টেরনের পরিমাণটা কমে যায়। এগুলো সবই কিন্তু ফিজিওলজিক্যাল, বলতেছে ফিজিওলজিক্যালটাই মেনলি দেয়। আচ্ছা, গাইনোকোমাস্টিয়া দিদি কি? লিপোম্যাস্টেসিয়া, ম্যাস্টিয়া। এটা হচ্ছে যাদের বডিতে একটু থাকে, অবেস থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের লিপোম্যাস্টেসিয়া থাকতে পারে। এই জন্য গাইনোকোমাস্টিয়া ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল থাকে এবং পালপেট করে দেখতে হয়, কোনো চোখ দিয়ে দেখে বলা যাবে না এটা গাইনোকোমাস্টিয়া। নেক্সট আমরা হচ্ছে হার্সুটিজম। হার্সুটিজম কাদের হয়? হার্সুটিজম ইউজুয়ালি আপনার ফিমেলসদের হয়। হার্সুটিজম ফিমেলসদের হবে। হার্সুটিজমের জিনিসটা কি? কোনো মতে যদি আপনার মেলদের ক্ষেত্রে, মানে হার্সুটিজম আমরা এই পাশে একটা নোট রাখি। হার্সুটিজম মানে হচ্ছে আপনার তাহলে ওখানে ইস্ট্রোজেন বেশি ছিল, এখানে হচ্ছে অ্যান্ড্রোজেন বেশি হয়ে গেছে, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন or androgen ফিমেলের যদি মেল হরমোন ডমিনেটিং হয়ে যায়, তাহলে সে বেটা দাড়ি গোঁফ করে যাবে, দাড়ি গোঁফ করে যাবে। এটা হচ্ছে হার্সুটিজম। হার্সুটিজম দেখেন এক্সেসিভ গ্রোথ অফ হেয়ার ইন মেল প্যাটার্ন ইন ফিমেলস, মেল প্যাটার্নে আসবে, ফিমেল প্যাটার্ন। হার্সুটিজম কিন্তু কখনো পুরুষের হতে পারে না।
হার্সুটিজম এন্ড আরেকটা টার্ম আছে হচ্ছে হাইপারট্রাইকোসিস। হাইপারট্রাইকোসিস থেকে কি বোঝানো যায়? হাইপারট্রাইকোসিস ইজ জেনারেলাইজড এক্সেসিভ গ্রোথ অফ হেয়ার অল ওভার দ্য বডি, সারা গায়ে তার হচ্ছে চুল বেশি। এটা কনজেনিটালি হচ্ছে কনস্টিটিউশনে মানুষের থাকতে পারে, মেলের থাকতে পারে, ফিমেলের থাকতে পারে। দিস ইজ নট দ্য হার্সুটিজম। বাট হার্সুটিজম মানে একটা ফিমেলের বডিতে অ্যান্ড্রোজেন বেশি হয়ে গেছে এবং অ্যান্ড্রোজেন বাড়লে যেখানে যেখানে হেয়ার ডেভেলপ করে তার বডিতে সেখানেই এক্সেসিভ হেয়ার গ্রোথ করবে, অল ওভার দ্য বডি না। যেমন তার দাড়ি হবে, ঠিক আছে, যেমন তার গফ উঠবে, দাড়ি আপার লিপে আসবে, চিনে আসবে, চেস্টে আসবে, ব্যাকে আসবে। একটা পুরুষালি যে পুরুষের যেরকম হরমোন হেয়ার আসে, এরকম হেয়ার প্যাটার্ন যদি ফিমেলের আসে, দিস ইজ কল হার্সুটিজম। বাট একটা মানুষের তার ভেলাস হেয়ার যেটা তার সারা গায়েই কি বেশি, কোনো মেল বা ফিমেল প্যাটার্ন নেই, তাহলে সেটাকে বলতে পারলে হাইপারট্রাইকোসিস। দিস ইজ নট অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট। তারা কিন্তু এই জিনিসগুলো তাদের ধরবে। হাইপারট্রাইকোসিস বললেই বলবে যে তাহলে হার্সুটিজম, হার্সুটিজম বললেই বলবে হাইপারট্রাইকোসিস। বক্সটা তিনটা স্টেপ। বক্সটার হার্সুটিজমের কারণ মানিয়ে আমরা বললাম তার হচ্ছে ইনক্রিজ অ্যান্ড্রোজেন ইন ফিমেল বডি। কজ কি কি আছে? ইডিওপ্যাথিক, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া মানে তার হচ্ছে অ্যান্ড্রোজেন বেশি বেশি আসতেছে। এক্সেস অ্যান্ড্রোজেন অ্যাডমিনিস্ট্রেশন। এক্সেস অ্যান্ড্রোজেন অ্যাডমিশন কারা করে? এই অ্যাথলেটসরা করে, শক্তি পাওয়ার জন্য, মাসেল পাওয়ার বেশি পাওয়ার জন্য। তার প্রধান কোনো টিউমার আছে দ্যাট ইজ অ্যান্ড্রোজেন সিক্রেট করতেছে, সেটাও হবে। আবার কুশিং সিনড্রোম সেটাও আছে। এগুলো হচ্ছে এই বক্সটা তিনটা স্টেপ, এখান থেকে কোশ্চেন আসে। ইডিওপ্যাথিক পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আমরা ভিতরে পড়বো। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এখানে ক্লিনিক্যাল ফিচার্স কি থাকে দেখেন। পিগমেন্টেশন, কারণ এসিটিএস বেশি হয়ে যায়। হিস্ট্রি অফ সল্ট ওয়েস্টিং ইন চাইল্ডহুড, সল্ট ওয়েস্টিং ইন চাইল্ডহুড থাকে। ambiguous genitalia or adrenal crisis when stressed. Ambiguous genitalia and adrenal crisis when stressed. Investigation কি? elevated androgen আর enzyme deficiency থাকে, এনজাইমটা রেইজ থাকে। হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট। আর যদি কারো এক্সেস অ্যান্ড্রোজেন অ্যাডমিনিস্ট্রেশন নেই, তার ক্ষেত্রে আপনার এফএসএইচ এবং এলএইচটা কম থাকবে। Congenital adrenal hyperplasia আর androgen secreting tumor, দুইটার মধ্যে আমাদের ইনভেস্টিগেশনে পার্থক্য দেখেন। হাই অ্যান্ড্রোজেন do not suppress with examination. স্টেরয়েড দিলে যদি সাপ্রেশন না হয় এটা হচ্ছে টিউমার, আর যদি সাপ্রেস করে তাহলে কিন্তু সেটা অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হাই অ্যাল্টো টপিক, তিনটা স্টেপ, খুব ইম্পর্টেন্ট টপিক এগুলো। হ্যাঁ, পিসিওএস হচ্ছে মানে কাছে গল্পটা এরকম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা অ্যাবাউট 10% ফিমেলে এফেক্ট করে, এফেক্টস অ্যাবাউট 10% ফিমেল। এটা হচ্ছে প্রাইমারি যে কজ সেটা এখনো জানা যায় নাই, বাট জেনেটিক ফ্যাক্টর প্রবাবলি প্লে এ রোল। জাস্ট একটা ওপেন কোশ্চেন আপনাদের কাছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা আসলে বডির কোন জায়গার ডিজিজ, কোন অর্গানের ডিজিজ? এনি ওয়ান বলতে পারেন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা আসলে কোথায় হয়? ওভারিতে। কে বলছেন? ওভারি নাকি? কে বলছেন? কোন সমস্যা নাই guys। মানে আমি হচ্ছে মানে আচ্ছা নাম বলা দেখেন, মানে যিনি বলছেন এনার সাথে আর কারোর কোনো দ্বিমত আছে কিনা এটা জানার জন্য বললাম। এনিওয়ান?
নাকি আপনারা একমত, বা আর কোনো জায়গায় হয়তো? পিটুইটারি। টুইটারি, গুড। আর কেউ? ঠিক। তো দেখেন আমরা যাই। আচ্ছা, টু অফ দ্য ফলোইং পলিসিস্টিকের হভারিয়ান ডিজিজের নিজস্ব কোনো ডেফিনেশন নেই, আমরা একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, তিনটার মধ্যে দুইটা যদি পজিটিভ থাকে তাহলেই সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। একটাতে আছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ক্লিনিক্যাল অর বায়োকেমিক্যাল অ্যান্ড্রোজেন এক্সেস, দ্যাট ইজ টেস্টোস্টেরন বেশি হচ্ছিল, এই জন্যই তার হার্সুটিজম ছিল। আর মাল্টিপল সিস্ট ইন ওভারি, পলিসিস্টিক ছিল মাল্টিপল সিস্ট ইন ওভারি। দেখেন আমি যদি একটা মানুষের তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকলেই কিন্তু হবে, দ্যাট ইজ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি অ্যান্ড বায়োকেমিক্যাল অর ক্লিনিক্যালি আপনি তার অ্যান্ড্রোজেন এক্সেস পাচ্ছেন, তাহলে কিন্তু সে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডায়াগনোসিস। অর্থাৎ তার ওভারিতে সিস্ট না থাকলেও কিন্তু সে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়ে যাচ্ছে। তো আমাদের ওই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এটা একটা ওভারি ডিজিজ। এটা আমরা সবাই একটু মনে হয় একটু উল্টাপাল্টা জেনে গেছি, যার সমস্যা নেই, আমরা সংশোধন করে নিই। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ইজ নট অ্যান ওভারিয়ান ডিজিজ, ইটস এ ডিজিজ অফ পিটুইটারি। ইটস এ ডিজিজ অফ পিটুইটারি অ্যান্ড প্যানক্রিয়াস। আপনি প্যানক্রিয়াসও বলতে পারেন, বাট প্যানক্রিয়াস আমরা পরেই বলা উচিত। আমি ব্যাখ্যা করতেছি। দেখেন নর্মালি একজন মানুষের যখন পিটুইটারি ডিসফাংশন হয়, একজন ফিমেলের যখন পিটুইটারি ডিসফাংশন হয়, তখন পিটুইটারি থেকে দুইটা হরমোন বলছিলাম, একটা এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের পেশেন্টের কি হয়, এলএইচটা অনেক বেড়ে যায়, এলএইচটা লুটিনাইজিং হরমোনটা অনেক বেড়ে যায়। পক্ষান্তরে অপোজিট হ্যান্ডে এফএসএইচ ফল করে, এফএসএইচ ফল করে। তাহলে জিনিসগুলো কেমন হচ্ছে দেখেন, লুটিনাইজিং হরমোন যখন বেশি হয় তখন লুটিনাইজিং হরমোন ওভারিতে যে থিকা সেল থাকে, থিকা সেল থেকে টেস্টোস্টেরন তৈরি করে। ফিমেলকেও কিন্তু ওভারিতেও কিন্তু টেস্টোস্টেরন আসে। টেস্টোস্টেরনের সোর্স যদি পড়েন তাহলে দেখবেন ওভারি আর থাকলে সেটাও কিন্তু ট্রু হয়। এই জন্য আমি বলছিলাম ফিজিওলজি গুলো একটু পড়তে। তো এলএইচ করে কি, ওই ওভারিয়ান যে থিকা সেলে টেস্টোস্টেরন থাকে ওইটাকে স্টিমুলেট করে, থিকা সেল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। আচ্ছা, এই টেস্টোস্টেরন পরবর্তীতে এফএসএইচ এর প্রভাবে, গ্যানুলোসা সেলের প্রভাবে ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে এফএসএইচ কম আসতেছে, তাহলে এই টেস্টোস্টেরন কিন্তু কনভার্ট হতে পারবে না। আবার ওই পেশেন্টের এফএসএইচ কম আসার জন্য তার গ্রাফিয়ান ফলিকল গুলো ম্যাচুরেশন হতে পারবে না, যার ফলে তার ওভুলেশনটা ইরেগুলার হবে। তাহলে এই পর্যন্ত আমরা দুইটা জিনিস পেলাম, পেশেন্টের এলএইচ বেশি থাকার জন্য তার টেস্টোস্টেরন আর আলটিমেটলি অ্যান্ড্রোজেন লেভেল বেশি থাকছিল, এবং এফএসএইচ কম থাকার জন্য তার মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার হচ্ছিল। এই যে বাড়তি টেস্টোস্টেরন, এটা তো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আলটিমেটলি অ্যাডিপোজ টিস্যুতে যাবে। অ্যাডিপোজ টিস্যুতে যাওয়ার পর অ্যারোমাটেজ নামক এনজাইমের প্রভাবে টেস্টোস্টেরনটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়। বাট দিস ইজ নট দ্য ওভারিয়ান ইস্ট্রোজেন। This is not the ovarian estrogen that can help you in menstruation. যার ফলে দেখা যায় যে পেশেন্টের ইস্ট্রোজেন লেভেলও বেশি, টেস্টোস্টেরন লেভেলও বেশি, অর্থাৎ এফএসএইচ ছাড়া বাকি সব কিছু বেশি থাকে, বাকি সব হরমোন বেশি থাকে। এফএসএইচ ছাড়া বাকি সব হরমোন বেশি থাকে। এই একটা এন্টিটি গেল, যেটা হচ্ছে পিটুইটারি অ্যাবনরমালিটির জন্য হয়। আর একটা যেটা বললাম প্যানক্রিয়াটিক প্রবলেম থাকে, অর্থাৎ এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনটা ঠিক মতো কাজ করতে পারে না, রিসেপ্টরের সাথে বাইন্ড করে ঠিক মতো কাজ করতে পারে না। কারণ কি, এই পেশেন্টের মেটাবলিক সিনড্রোম থাকে, দ্যাট ইজ অবিসিটি থাকে, হাইপার
ডিসলিপিডিমিয়া থাকে। এই জন্য ইনসুলিনটা ঠিক মতো কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ফর দিস রিজন দিস ইজ দ্য প্যানক্রিয়াটিক ডিজিজ, বা এই টাইপের একটা কথা বলেছি, বাট এটা আমাদের বোঝার জন্য, বাট চললে পিটুইটারি ডিজিজ। আচ্ছা, তাহলে দেখেন এইভাবে যখন চলতে থাকবে একজন পেশেন্টের, তার এলএইচ বেশি, এফএসএইচ কম, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখন বডি চাইবে তার মেনস্ট্রুয়েশনটাকে রেগুলার করার জন্য বেশি বেশি গোনাডোট্রপিন হরমোন গুলো আরো রিলিজ করতে। কিন্তু তার তো ইস্ট্রোজেন তৈরি হবে না, যতই যাই হোক, কিন্তু ইস্ট্রোজেনটা তৈরি হচ্ছে না। ইস্ট্রোজেন তৈরি না যাওয়ার জন্য মেনস্ট্রুয়েশন হবে না। মেনস্ট্রুয়েশন না হলে পিটুইটারিতে বেশি বেশি স্টিমুলেশন যাবে মেনস্ট্রুয়েশন করার জন্য, তখন পিটুইটারি হরমোন সিক্রেশন বাড়বে, প্রোজেস্টেরন বেড়ে যাবে। প্রোজেস্টেরন বেড়ে যাওয়ার জন্য একটা সময় দেখা যায় যে ওভারিতে কিছু ফ্লুইড ফিল স্যাক তৈরি হয়। ফ্লুইড ফিল স্যাক তৈরি হয়, সেগুলোই আসলে সিস্ট তৈরি করে, সেগুলোই আসলে পলিসিস্টিকের সেই সিস্ট তৈরি হয়। এটা লেট স্টেজে হয়, আর্লিতেও থাকতে পারে, আবার একজন ফিমেলের নর্মালেও সিস্ট থাকতে পারে। যদি মোর দ্যান 12 হয় তাহলেই কিন্তু সিগনিফিকেন্ট। এটা আমি কথা না এটা। তাহলে এই কথাগুলো বললাম, এবার আমরা একটু দেখি ফিচার্স অফ পলিসিস্টিক কিডনি ডিজিজ। দেখেন মেকানিজম কি, পিটুইটারি ডিসফাংশন। কি পাবেন? হাই লেভেল অফ এলএইচ, হাই লেভেল অফ প্রোডাক্টিভ, আমি বললাম সকল হরমোনই বেশি থাকবে। তারপরে কি, অ্যানোভুলেটেই মেনস্ট্রুয়েশন সাইকেল হচ্ছে, এই যে অলিগোমেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া, আস্তে আস্তে কি হবে, সিস্টিক ওভারি, লাস্টলি ইনফার্টিলিটি ডেভেলপ করবে। অ্যান্ড্রোজেন এক্সেসের জন্য তার হার্সুটিজম একনি ডেভেলপ করবে। অবেসিটি, হাইপারগ্লাইসেমিয়া, হাইপার ইস্ট্রোজেন, এই যে এলিভেটেড ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেন কিন্তু মেনস্ট্রলের মতো লেখা নেই, অবেসিটিতে লিখছে, দ্যাট মিনস এটা অ্যাডিপোজ টিস্যু থেকে আসছে। ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন, দ্যাট ইজ মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে একটাই কথা, তাকে আপনি ওয়েট কমাইতে হবে। ওয়েট কমাইলে মেটাবলিক সিনড্রোম ভালো হয়ে যাবে, মেটাবলিক সিনড্রোম ভালো হয়ে গেলে তার ডিজিজও ভালো হয়ে যাবে। মেটাবলিক সিনড্রোম ভালো হলে তার ডিজিজ ভালো হয়ে যাবে। আর কিছু ড্রাগস দেওয়া যায়, দ্যাট ইজ মেটফর্মিন, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমায় দেয়, এরকম কিছু দেওয়া যায়। ক্লোমিফেন, ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দেওয়া যেতে পারে। থায়াজোলিডিডিও দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে ইস্ট্রোজেন দিলে কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া ডেভেলপ করতে পারে। ইস্ট্রোজেনের একটা সাইড ইফেক্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। আর হার্সুটিজম থাকলে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন দিতে পারি, অ্যান্টি অ্যান্ড্রোজেন। অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি কি কি আছে? অ্যান্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, 5 আলফা রিডাক্টেস ইনহিবিটর, আর হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের সাইড ইফেক্ট কি দেখেন, ওরাল কন্ট্রাসেপটিভ দিলে ভেনাস থ্রম্বোএমবোলিজম, হাইপারটেনশন, ওয়েট গেইন, ডিসলিপিডিমিয়া, ইনক্রিজ ব্রেস্ট অ্যান্ড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। একটু আগে যেটা বললাম, এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন হতে পারে। ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট ক্যান্সার কিন্তু দুইটা, ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। টার্নার সিনড্রোম, আমরা কিছু হাইপোগোনাডোট্রপিন হাইপোগোনাডিজমের টার্নার সিনড্রোম, অর্থাৎ যেটা ছিল কনজেনিটাল, যদি হয় কনজেনিটালের মধ্যে ছিল টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম ইউজুয়ালি ফিমেলসদের হয়, ফিমেলসদের হয়। আচ্ছা, আমরা জানি মেল ফিমেল আপনার হচ্ছে ক্রোমোজোম থাকে 46, অর্থাৎ 23 পেয়ার, 23 পেয়ার, 23 পেয়ার থাকে। যদি 23 পেয়ার থেকে একটা পেয়ার ক্রোমোজোম কমে যায়, তাহলে সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। যদি একটা বেড়ে যায়, সেটা হলো ক্লিনফেল্টার সিনড্রোম। 46 থেকে যদি একটা কমে যায়, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। আর 46 থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা হলো আপনার ক্লিনফেল্টার সিনড্রোম। এগুলো আরেকটু বোঝার আছে, আমার জেনেটিক্স পড়াশোনায় হয়তো আরেকটু ক্লিয়ার করতে পারবো, এবং এর বেশি ছবি ছাড়া বোঝানো কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ক্যারিওটাইপিজম দেখেন 45, অর্থাৎ একটা কমে গেছে, X0।
এক্স আছে, কোনো ওয়াই নাই, এক্স আছে ওয়াই নাই। এটাকে কি হয়েছে? পার্শিয়াল ডেলিটেশন অফ অ্যান এক্স ক্রোমোজোম। কেন এটা হয়েছে? এটাকে বলা হয় নন ডিসজাংশন, পার্শিয়াল সেপারেশন, সেপারেশন হতে পারে না। জেনেটিক্স এর ভাষা নন ডিসজাংশনের জন্য টার্নার সিনড্রোম হচ্ছে। এটা ফিমেলদের হবে, যেহেতু শুধু এক্স ওয়াই নাই, শুধু এক্স আছে আর একটা কম আছে, এই জন্য এটাকে বলা হয় ক্যারিওটাইপ। এটা যদি আপনি লিখে দেন এইভাবে, এটাকে বলা হয় ক্যারিওটাইপ। বিশ্বের যে কেউ বুঝবে আপনি টার্নার বোঝাচ্ছেন। টার্নার্সের ফিচার গুলো এই ছবিটা দেখেন, এই ছবিটা 3টা স্টেপ, যে কোশ্চেন গুলো আসে। কি কি হয় একটা পেশেন্ট যদি টার্নার সিনড্রোমের পেশেন্ট যখন জন্মগ্রহণ করে, ইনিশিয়ালি বাচ্চাটা জন্মগ্রহণ করে আপনার লিম্ফেডিনে অফ হ্যান্ডস এন্ড ফিট, হাত পা গুলো খোলা খোলা থাকে, এই হাত পা গুলো খোলা থাকে, জন্মগ্রহণ যখন করে তখন হাত পা গুলো খোলা থাকে। আচ্ছা, আর কি থাকে? তার এই গলার পিছনের এখানে, এখানেটা, এখানেও সোয়েলিং থাকে, যেটাকে বলা হয় সিস্টিক হাইগ্রোমা, সিস্টিক হাইগ্রোমা। এছাড়া পেশেন্টের বাইকাস কোয়ার্টেশন অফ অ্যাওর্টা থাকে, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা তিনি জন্মগ্রহণ করতে পারে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ লেশন, অ্যাওর্টিক ভালভ নিয়ে পেশেন্ট জন্মগ্রহণ করতে পারে। ক্রমান্বয়ে যখন বাচ্চাটা বড় হয়, যদি সে সার্ভাইভ করে ভালো মতো, তখন দেখা যায় যে লিম্ফোডেমা গুলো আসছে, সার্ভাইভ কমে যাচ্ছে, পেশেন্ট ঠিকভাবে লম্বা হতে পারছে না, দ্যাট ইজ শর্ট স্ট্যাচার। তার মুখটা হচ্ছে ফিশ লাইক মাউথ, হাই আর্টস প্যালেট, হাই আর্টস প্যালেট, এবং তার এই যে নেকটা, ওই যে যেটা খোলা ছিল সেটা অনেক ওয়াইড হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ওয়েবিং অফ নেক, ওয়েবিং অফ নেক। ব্রেনে আর কি আছে? সাইকোলজিক্যাল প্রবলেম, impaired visuospatial processing, reduced IQ, low set air, sensory neural hearing loss or conductive hearing loss, widely spared nipple, shield chest, wide angle of carina, type 2 diabetes mellitus, IBD থাকতে পারে, হর্সু শেপ কিডনি থাকতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের ইউটিআই মিউটেশন প্রেজেন্ট করতে পারে, রিডিউস বোন মিনারেল ডেন্সিটি, যেহেতু তার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এগুলো কম আসবে, বোন মিনারেল ডেন্সিটি কমে যাবে। অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, এগুলো মুখস্থ করে সেগুলো একটু করে নেবেন। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল সিনড্রোম। ক্লিনিক্যাল সিনড্রোম হচ্ছে আপনার পেশেন্টের এক্স এক্স ওয়াই, একটা এক্স বেশি থাকবে, এই জন্য দেখেন 46 হয়ে গেছে, এটা কাদের হবে? মেলসের হবে। এই পেশেন্টের একটা এক্স বেশি থাকার জন্য এই টেস্টোস্টেরনটা ঠিকমতো কাজ করতে পারে না, টেস্টোস্টেরনটা ঠিকমতো কাজ করতে পারে না, এটা একটা বিষয়। আর একটা মেইন প্যাথোলজি হচ্ছে এই যে ডিসজেনেসিস অফ সেমিনেফিয়াস টিউবুল, সেমিনেফিয়াস টিউবুলস ডিসজেনেসিস মানে টেস্টোস্টেরন কমে যায়। যেহেতু টেস্টোস্টেরন কমে যাচ্ছে, একে বাড়ানোর জন্য এলএইচ এবং এফএসএইচ আসতেছে, সো এলএইচ এন্ড এফএসএইচ আবার বেশি থাকবে। বেসিক সেল ফাংশন ইজ ইন্টার রেজাল্টিং হাইপোগোনাডিজম। এই পেশেন্ট আপনার কাছে কি নির্দেশন করবে? টেস্টোস্টেরন কম, মানে ইস্ট্রোজেন তুলনামূলক বেশি, এই ছেলেটা ফিমেল লাইক পেশেন্ট নিয়ে আসবে, দ্যাট ইজ গাইনোকোমাস্টিয়া। এবং তার টেস্টোস্টেরন নাই, অর্থাৎ বোন ফিউজ হচ্ছে না, বাচ্চা টল স্ট্রাকচার নিয়ে আসবে, মনে করতেছে আমার বাচ্চা খুব ভালো, লম্বা চমড়াই ভালো, কিছুদিন পরে যদি গাইনোকোমাস্টিয়া ডেভেলপ করে। এই বাচ্চাগুলো তো অনেক দেরিতে আছে, ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, বাচ্চা লম্বা হচ্ছে, বড় মা খুশি হচ্ছে, হ্যাঁ আমার বাচ্চা খুব ভালো, বুদ্ধিও ভালো, কিছুদিন পরে দেখবো বুদ্ধি টুদ্ধি কিছুই নেই, লার্নিং ডিফিকাল্টিজ, behavioral disorders, and increased risk of breast cancer and type 2 diabetes mellitus। এদের এই দুইটা জিনিসে অনেকের আবার লেট এজে ধরা পড়ে, জাস্ট যখন ইনফার্টিলিটি টেস্ট করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ধরা পড়ে, যদি মাইল্ড ফর্মে থাকে। ইনভেস্টিগেশন কে আমরা ক্যারিওটাইপিং করবো, ক্যারিওটাইপিং করবো। এটাই ছিল আমাদের রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ একটু দ্রুতই গিয়েছি, কারণ রিপ্রোডাক্টিভ থেকে প্রশ্নগুলো কম হয়েছে। তারপর আছে প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড আমাদের পড়ায়নি, টাইম কত আছে? প্যারাথাইরয়েডটা পরে যাই, আগে আমরা অ্যাড্রেনাল পড়েছি, অ্যাড্রেনাল আমাদের বেশ টাইম লাগবে। অ্যাড্রেনাল ইনফিনিটিভ দেখেন,
অ্যাড্রিনালে আপনার ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি, সবসময় বলেছি সব যারা পার্ট 1 দিবেন তারা অ্যানাটমি ফিজিওলজি দেখলেন না, বাদ দিতে পারেন, বাদ দেওয়াটা অপরাধ। আমি এমনি মনে যায় বলে দিয়ে একটা লাইন লাগাই দিই, তার মানে এই না যে এগুলো অ্যানাটমি ফিজিওলজি সবাইকে পড়তে হবে। গ্লুকোকর্টিকয়েড নরমালি মর্নিং এ বেশি থাকে, ঘুম থেকে ওঠার পরে বেশি থাকে, মোর দ্যান 95%। এটা আসলে প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, সব লাইন লাগানো পড়বেন। অ্যানাটমি ফিজিওলজি আপনাদের জন্য কেউ সারা চান না যে আপনি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেন, আপনাদের জন্য কিন্তু অ্যানাটমি ফিজিওলজি এন্ড ইনভেস্টিগেশনের 1-2 লাইন, মেনলি ক্লিনিক্যাল ফিচার পর্যন্ত পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কিন্তু খুব কম আসে, চয়েস অফ ড্রাগ, ট্রিটমেন্ট অফ চয়েস, এরকম যেগুলো এক লাইন করে ট্রিটমেন্ট সেগুলোই ধরবেন, যেটা কিন্তু বেশি আসে না। Mineralocorticoid infinity stress principle যেগুলো প্রিন্সিপাল স্টিমুলাস ইজ অ্যাংজিওটেনসিনোজেন 2, এগুলো কিন্তু সিঙ্গেল বেসড, এরকম প্লে কিন্তু আসবে। এটা কিন্তু ব্লাড ফ্লো অফ অ্যাড্রিনাল ইজ সেন্ট্রিপেটাল, কত সুন্দর একটা কথা। আমরা অ্যানাটমি ফিজিওলজি জাস্ট একটু বলে দেই। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড মানে রেনালের ঠিক উপরে থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটো অংশ আছে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেরুলা। বাইরের দিকে থাকে কর্টেক্স, ভিতরের দিকে থাকে মেরুলা। তো এটা হচ্ছে অ্যাড্রেনাল মেরুলা। অ্যাড্রেনাল মেরুলা থেকে মেনলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে হেল্পফুল হয়। অ্যাড্রেনাল মেরুলা থেকে আসে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অ্যাড্রেনাল মেরুলা থেকে মেনলি আসে আপনার অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন মানে এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন মানে নন এপিনেফ্রিন। অ্যাড্রেনালিন দেখেন দুইটা জায়গাতেই কাজ করে, একটা বেটা রিসেপ্টরের করে কাজ করে, আবার আলফা রিসেপ্টরের করে কাজ করে। তাহলে অ্যাড্রেনালিনের অ্যাকশন কি? ভ্যাসোডাইলেশন, ট্যাকিকার্ডিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, আর কি আবার ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে অ্যাড্রেনালিনের মধ্যে কিন্তু দুইটা আছে, ভ্যাসোডাইলেশন, ট্যাকিকার্ডিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড ভ্যাসোকনস্ট্রিকশন। বাট প্রিডমিনেন্টলি সে বেটা রিসেপ্টরটাকে অ্যাক্টিভ করে। আর নরঅ্যাড্রেনালিন ভ্যাসোকনস্ট্রিকশন করে, আলফা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন করে। তবে আপনারা আরো যখন পড়াশোনা করবেন তখন দেখবেন নরঅ্যাড্রেনালিনও দুইটাই করে, ফিজিওলজিতে পড়তে গেলে দেখবেন, বাট সে প্রিডমিনেন্টলি আলফা রিসেপ্টরকে অ্যাক্টিভ করে। অনেক কিছু পড়তে হয় ফিজিওলজি পড়াশোনা করতে, আরো কথা হবে ব্লাড প্রেশার কি হয়, পেরিফেরাল ক্যালসিয়াম। আচ্ছা, এবার আসি আমরা অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্সে আমরা জানি তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জিএফআর গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটা রেটিকুলারিস। জিএফআর সল্ট সুগার সেক্স, যদি পরপর লিখি জিএফআর আর এই পাশে লিখি সল্ট সুগার সেক্স, অর্থাৎ গ্লোমেরুলোসা নিয়ন্ত্রণ করে সল্ট, এফএসএইচ নিয়ন্ত্রণ করে সুগার, ফ্যাসিকুলেটা নিয়ন্ত্রণ করে সুগার, আর রেটিকুলারিস নিয়ন্ত্রণ করে সেক্স। আমরা এইভাবে মনে করি জিএফআর সল্ট সুগার সেক্স। আমরা কতদিন পড়ানোর সময় বলেছিলাম যে কিছু হরমোন পিটিটারি ডিপেন্ডেন্ট না, পিটিটারির উপর নির্ভর করে না। এগুলোর মধ্যে একটা ছিল অ্যাড্রেনাল গ্লোমেরুলোসা, জোনা গ্লোমেরুলোসা, মিনারেলোকর্টিকয়েড এবং অ্যাড্রেনাল মেরুলা। দেখেন এগুলোর সাথে পিটুইটারি কোনো সম্পর্ক নেই, কিন্তু এইটা থেকে দেখেন পিটুইটারি ছবি দিয়ে আছে। আমরা দেখি এইটা তাহলে নিয়ন্ত্রণ করতেছে কে? মেনলি নিয়ন্ত্রণ করতেছে এই যে অ্যানজিওটেনসিন 2। যখন কিনা রেনাল পারফিউশন কমে যায়, রেনাল সোডিয়াম ফিল্ট্রেট কমে যায় এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, তখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে একটা স্টিমুলেটরি সিগন্যাল যায়। কিডনি দিয়ে যদি ব্লাড কম আসে, অথবা ম্যাকুলা ডেন্সাতে যদি সোডিয়াম ফিল্ট্রেশন কম হয়, অথবা রিনাল আর্টারি স্টেনোসিস বা কোনো মতে যদি ভ্যাসোকনস্ট্রিকশন হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে, তখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অ্যাক্টিভ হয়। সে অ্যাক্টিভ হয়ে রেনিন সিক্রেট করে। রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ পরিণত করে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে 1-2 তে যায়। 2 এর কাজ হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেট করা এবং মিনারেলোকর্টিকয়েডের উপর রিসেপ্টরের উপরে সেটা কাজ করে
সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে, পটাশিয়াম এবং হাইড্রোজেন এক্সক্রিয়েট করবে। অ্যালডোস্টেরনের বন্ধু হলো সোডিয়াম এবং ওয়াটার, আর এর শত্রু হলো পটাশিয়াম এবং হাইড্রোজেন। তাহলে অ্যালডোস্টেরন আসছে, তার মানে সোডিয়াম রিটেনশন হবে, ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে, আর এর শত্রুরা প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে। শত্রুকে পটাশিয়াম এবং হাইড্রোজেন, হাইড্রোজেন বের হচ্ছে মানে মেটাবলিক অ্যালকালিসিস হচ্ছে। এই জন্য অ্যালডোস্টেরনের ইফেক্ট হচ্ছে সোডিয়াম রিটেনশন, ওয়াটার রিটেনশন, পটাশিয়াম এক্সক্রিয়েশন, হাইড্রোজেন এক্সক্রিয়েশন। এবং এটা দেখেন কোনো পিটিউটারি ডিপেন্ডেন্ট না, বাট জোনা ফ্যাসিকুলেটা এবং রেটিকুলারিস এরা কিন্তু পিটিউটারি ডিপেন্ডেন্ট। একটা হরমোন এদের দুইজনকে নিয়ন্ত্রণ করতেছে, দ্যাট ইজ এসিটিএইচ। এসিটিএইচ যখন ফ্যাসিকুলেটা এবং রেটিকুলারিসকে স্টিমুলেশন দেয়, তখন ফ্যাসিকুলেটা থেকে আসে সুগার, জিএফআর, সুগার, দ্যাট ইজ কর্টিসল। কর্টিসল রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রোটিন ক্যাটাবলিজম, ইমিউন রেসপন্স, হাইপারটেনশন, ইনক্রিজ অ্যাপিটাইট, গ্লুকোজ। আর অ্যান্ড্রোজেন কি করবে? স্পেশালি পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, লিবিডো এগুলো বাড়াবে। সেক্স হরমোন জিএফআর, সল্ট, সুগার, সেক্স। প্রেজেন্টিং প্রবলেমস অফ অ্যাড্রেনাল ডিজিজ। অ্যাড্রেনাল ডিজিজের পেশেন্টরা কি কি প্রেজেন্ট করতে পারে? কুশিং সিনড্রোমে আসতে পারে। কুশিং সিনড্রোমের অনেকগুলো কারণ আছে, বাট মোস্ট কমন কারণ হচ্ছে আইট্রোজেন। আইট্রোজেনিক কারণে হচ্ছে কুশিং সিনড্রোম ডেভেলপ করে। আচ্ছা, এই হরমোনটা আমাদের এই ছবিটা একটু লাগবে কিছুক্ষণ পর, সেটা পরে যাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কুশিং সিনড্রোমে চলে যাই। কুশিং সিনড্রোম কাকে বলা হয়? কুশিং সিনড্রোম হচ্ছে এক্সেসিভ অ্যাক্টিভেশন অফ গ্লুকোকর্টিকয়েড, এক্সেসিভ অ্যাক্টিভেশন অফ গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর। তাহলে চিন্তা করে দেখেন, একটা পেশেন্টের এই যে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর বেশি বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে কি হবে? তার প্রোটিন ক্যাটাবলিজম বেশি হয়ে যাবে, প্রোটিন বেশি বেশি ভাঙবে। প্রোটিন বেশি বেশি ভাঙার জন্য তার শক্তি লাগবে, তাই না? শক্তি লাগবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ডায়াবেটিস ডেভেলপ করবে, ইমিউনো রেসপন্স, হাইপার টেনশন, ইমিউন রেসপন্স মানে ইনফেকশনের চান্স বেড়ে যাবে, ইনক্রিজ অ্যাপিটাইট অ্যান্ড মেমোরি ইম্পেয়ার্ড হবে, অর্থাৎ সাইকোসিস ডেভেলপ করবে যদি বেশি বেশি ডেভেলপ করে। দেখেন ফিচার্স গুলো কি আছে। এক্সেসিভ কুশিং হলে তার কি কি হয়? হেয়ার থিনিং, হার্সুটিজম, হেয়ার থিনিং, হার্সুটিজম, একনি, পিলিওথেরা, সাইকোসিস, ক্যাটারাক্ট, মাইল্ড এক্সোথ্যালমাস, মুন ফেস, পেপটিক আলসার, লস অফ হাইট, back pain from compression fracture, hyperglycemia, menstrual disturbance, that is oligomenorrhea হয়, exuberant and callus with fracture, osteoporosis, tendency to increase infection, bruising, proximal muscle weakness, decreased skin thickness, hysteria, centripetal obesity, hypertension। এগুলো আসলে নিজেরা পারেন, বুঝতে পারছি না। এই ফিচার্স গুলো নিয়ে যদি একজন পেশেন্ট আসে, তাদের ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে, এক নম্বর কজ হচ্ছে আইট্রোজেনিক, যে সে ওষুধ খেয়ে আসছে কিনা, স্টেরয়েড খেয়ে আসছে কিনা। যদি না আসে আইট্রোজেনিকের পরে নেক্সট কমন কাজ হচ্ছে আমরা এন্ডোজেনাস কোনো কারণ আছে কিনা, এন্ডোজেনাস কোনো কারণ আছে কিনা, সেটার জন্য এই বক্সটা তিনটা স্টেপ। এন্ডোজেনাস কারণের মধ্যে একটা হচ্ছে পারে ট্রু কুশিং, আর একটা হচ্ছে পারে সিউডো কুশিং। ট্রু কুশিং মানে এই দুইটা, আর সিউডো কুশিং মানে এই দুইটা। সিউডো কুশিং মানে অ্যালকোহল, ডিপ্রেশন, অবেসিটি, অ্যালকোহল, ডিপ্রেশন, অবেসিটি। আর ট্রু কুশিং মানে সেই কুশিংটা এমন হতে পারে যে আপনার এই এসিটি বেশি বেশি আসছে, বেশি বেশি হয়ে এসে কর্টিসলকে বেশি বেশি অ্যাক্টিভ করছে, রিসেপ্টরের সাথে বেশি বেশি বাইন্ড করছে, এফেক্ট গুলো বেশি আসছে। এটা একরকম হতে পারে। এসিটিএস এ বেশি হয়েছে, যার জন্য কর্টিসল বেশি হয়েছে। এসিটিএস বেশি হওয়ার কারণ কি? পিটুইটারিতে প্রবলেম, পিটুইটারিতে টিউমার হয়েছে, এখান থেকে বেশি বেশি এসিটিএস আসছে।
অথবা অন্য কোনো সোর্স থেকে এসিটিএস বেশি বেশি আসতেছে, দ্যাট ইজ একটোপিক কোনো সোর্স থেকে, মানে সেটাকে বলা হচ্ছে এসিটিএস ডিপেন্ডেন্ট, এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। আর যদি এমন হয় যে না এসিটিএস কোনো প্রবলেম নেই, এই কর্টিসল অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ডেই কোনো প্রবলেম হয়েছে, সেটাকে বলবো এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ অ্যাড্রেনাল অ্যাডিনোমা। বিকজগুলো এখানে আছে, এসিটিএস ডিপেন্ডেন্ট যেটা ব্রেইনে হচ্ছে, ঠিক আছে, ব্রেইনে যখন হয় সেটাকে বলে সিডি, দ্যাট ইজ কুশিং ডিজিজ, এটাই 70%। আর হচ্ছে তার একটোপিক, একটোপিক একটোপিক কোথা থেকে আসতে পারে, স্মল লাং সেল ক্যান্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমার টিউমার এন্ড প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার আসতে পারে, দেখেন এই 70 আর 10 এই 80%। বাকি 20% করে থাকছে নন এসিটিএস অর্থাৎ অ্যাড্রিনালের প্রবলেম, সেটা অ্যাড্রিনাল অ্যাডিনোমা হতে পারে, অ্যাড্রিনাল কার্সিনোমা হতে পারে। অ্যাডিনোমা হলো 15% আর কার্সিনোমা হলো 5%, এই হলো 20%। এই জিনিসগুলো হচ্ছে কুশিং সিনড্রোমের ক্লাসিফিকেশন। অনেকবার পড়া হয়েছে, এমবিবিএস থেকে পড়ছি, তো জাস্ট আরেকবার ঝালাই করলাম। কুশিং সিনড্রোমের একটা পেশেন্ট আপনার কাছে আসলো, এরকম একটা ফিচার নিয়ে, আপনার প্রথম কাজটি যে দুইটা স্টেপ, যে তার আসলেই কুশিং সিনড্রোম আছে কিনা, নাকি সে আইটাজেনিক চেহারা আছে, দুইটা কাজ। অথবা সে আইটাজেনিক কি কুশিং সিনড্রোম, এটা এস্টাবলিশ করা। প্রথম কাজ হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ প্রেজেন্স অফ কুশিং সিনড্রোম। যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, তারপরে আপনার কাজ হচ্ছে ডিটারমাইন দ্য আন্ডারলাইং কজ। তাহলে আমরা আইটাজেনিক এক্সক্লুড করব, তারপরে এস্টাবলিশ করব। এস্টাবলিশ করার জন্য তিনটা টেস্ট আছে, এটা এমন ছিল দুইটা পজিটিভ থাকলেই হবে। ফিগারে চলে আসি। কোনো মতে একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, দেখবো তার পেটটা অনেক খোলা, আর তার আশেপাশের হাতগুলো, হাত পা চিকন, পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, মুন ফেস আছে, আমরা বুঝলাম পেশেন্ট লাঠিতে ভর দিয়ে আসছে, অস্টিওপোরোসিস, মেনস্ট্রুয়াল, এগুলো কি আমরা বুঝলাম যেটা কুশিং সিনড্রোম। দেন আমাদের কাজ হচ্ছে এক্সোজেনাস কোনো ওষুধ খাচ্ছে কিনা এটা এক্সক্লুড করা। যদি এটা করতে পারি, তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা টেস্ট করবো। তিনটা কি কি আছে, 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল, তারপরে হচ্ছে লো ডোজ ডেক্সামিথেসন সাপ্রেশন টেস্ট, low dose dexamethasone suppression test or overnight dexamethasone suppression test, আর late night salivary cortisol, late night salivary cortisol। এই দুইটা দিয়ে আমরা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা পজিটিভ থাকলেই আমরা দেখবো যে তার সাপ্রেশন হয়েছে কিনা। আমরা ইউজুয়ালি লেট নাইট এক্সামিনেশন সাপ্রেশন আর এলডিডিএসটি করি, নিয়ে দেখি যে তার কর্টিসলটা সাপ্রেসড হয়েছে কিনা। যদি সাপ্রেসড হয়, অর্থাৎ যদি 50-এর কম থাকে, তাহলে বুঝবো এটা কুশিং সিনড্রোম নিয়ে আসছে, বা সেটা ট্রু কুশিং না, এটা সিউডো কুশিং। তখন তার বুঝতে হবে অ্যালকোহল, অবেসিটি অথবা ডিপ্রেশন, এটাই তার কারণ। আর যদি দেখি যে নট সাপ্রেসড, অর্থাৎ কমে নাই, 50-এর বেশি, তাহলে বুঝবো এটা ট্রু কুশিং। ট্রু কুশিং যদি হয়, তাহলে এই টেস্টটা আমরা আবার একটা রিপিট করা হয় ইউজুয়ালি, এবং যদি পরপর দুইবারই অ্যাবনর্মাল টেস্ট পাওয়া যায়, তাহলে আমাদের কনফার্ম থাকে যে এটা একটা কুশিং সিনড্রোম। এতটুকুই মনে রাখেন। এবার কুশিং সিনড্রোম হয়ে যাওয়ার পর আপনার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো এই কুশিং সিনড্রোমটা কি কারণে হয়েছে, অর্থাৎ কজ এস্টাবলিশ করা। কজ এস্টাবলিশ করার জন্য আপনার কিছু ট্রিটমেন্ট যত বেশি করা লাগবে না, তারাই দিয়ে যাচ্ছি। কজ এক্সক্লুড করার জন্য এই যেটা কুশিং সিনড্রোম কনফার্ম। কুশিং সিনড্রোম যখন কনফার্ম হয়ে যাবে, আপনাকে তখন এসিটিএস দেখতে হবে।
এসিটিএস ডিপেন্ডেন্ট নাকি এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট। যদি দেখেন এসিটিএস কমে গেছে তাহলে কোনো কথাই নেই, এটা এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ অ্যাড্রেনাল, তাহলে অ্যাড্রেনাল সিটি করেন, অ্যাড্রেনাল এমআরআই করেন, যা ইচ্ছা করেন, অ্যাড্রেনাল লেশন পাওয়া, ঠিক আছে, অ্যাড্রেনাল সিটি করবেন। আচ্ছা, যদি দেখি আমাদের এসিটিএস বেশি, এসিটিএস বেশি, তার মানে দুইটা জিনিস হতে পারে। এসিটিএস বেশি মানে আইদার সেটা কুশিং ডিজিজ অর্থাৎ পিটুইটারি থেকে আসতেছে, অথবা একটোপিক। এসিটিএস বেশি হলে দুইটা জিনিস হতে পারে, একটা এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোমের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা ছিল কুশিং ডিজিজ আর একটা হলো একটোপিক। তো নেক্সট আমাদের কাজ হচ্ছে এই দুইটার মধ্যে আলাদা করা। দেখেন, যদি আমরা দেখি আমরা একটা পিটুইটারি এমআরআই করতে পারি। এসিটিএস ডিপেন্ডেন্ট মানে পিটুইটারিতে কোনো প্রবলেম। পিটুইটারিতে কি হয়, ইউজুয়ালি অ্যাডিনোমা হয়, মাইক্রো অ্যাডিনোমা হতে পারে, ম্যাক্রো অ্যাডিনোমা হতে পারে। তো এমআরআই করলাম, এডিনোমা থাকলে ইউজুয়ালি আমরা পেয়েই যাব, 6 এর বেশি হলে ইউজুয়ালি ধরা পড়ে। কিন্তু যদি তার থেকে ছোট হয় তাহলে কিন্তু এমআরআইটা আসবে না। সেক্ষেত্রে আমাদের করতে হয় সিআরএস টেস্ট অথবা হাই ডোজ ডেক্সামিথাসোন সাসপেনশন টেস্ট। এবং এই দুটো যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কুশিং ডিজিজ অর্থাৎ ব্রেনেই প্রবলেম, এগুলো কিছুই আপনার পজিটিভ আসলো না, আবার 6 এর থেকে বেশিও না, তাহলে তখন আপনাকে করতে হবে এসিটিএস লেভেল দেখতে হবে। এই এসিটিএস লেভেল কিভাবে দেখতে হবে, আইপিএসএস। আইপিএসএস আইপিএসএস মানে ওই যে আপনার ইনফিরিয়র পেক্টোসাল সাইনাস, ইনফিরিয়র পেক্টোসাল সাইনাস ব্রেইনের এই পিটুইটারির ঠিক নিচেই আছে ইনফিরিয়র পেক্টোসাল সাইনাস, ওখানকার এসিটিএস নিয়ে এসে আমরা দেখি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটা দিয়ে আমরা দেখবো ওখানকার এসিটিএস কেমন আসতেছে। যদি দেখি ওইটা বেশি আসতেছে তাহলে কুশিং ডিজিজ, আর যদি দেখি না আইপিএসএস কম তাহলে বলবো সেটা একটোপিক। এটাই আমাদের ফ্লোচার্ট। তাহলে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, কুশিং সিনড্রোম আপনি সাসপেক্ট করলেন, যে কোনো মতে একটা পেশেন্টের যদি গ্লুকোকর্টিকয়েড বেশি হয়ে যায় সেটাকে বলা হয় কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের মোস্ট কমন কারণ হচ্ছে আইটাজেলিক অর্থাৎ ড্রাগ ইনডিউস। আমরা এটা প্রথমে এক্সক্লুড করব, এক্সক্লুড করার পরে পেশেন্টের কুশিং সিনড্রোম আছে কিনা এটা এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ করার জন্য তিনটা টেস্ট, একটা হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল, low dose dexamethasone suppression test or overnight dexamethasone suppression test, আর urinary free cortisol level, না সরি salivary urinary free cortisol আগেই বললাম, urinary free cortisol level, suppression test, salivary cortisol level, late night salivary cortisol test। এই টেস্ট যদি আমরা দেখি যে সাসপেশন টেস্টে যদি দেখি সাসপেস্ট, তাহলে বুঝবো সেটা সিউডোকুশিং। সিউডোকুশিং এর কজ কি ছিল, হচ্ছে আপনার অবেসিটি, অ্যালকোহল, ডিপ্রেশন। যদি দেখি যে নট সাপ্রেস অর্থাৎ 50 এর বেশি সাপ্রেশন হয় না, তাহলে সেটা বুঝবে ট্রু কুশিং। ট্রু কুশিং যদি হয় তাহলে আমরা এবার কজ এক্সপ্লোর করার চেষ্টা করব। কজ দেখার জন্য এসিটিএস দেখতে হবে। যদি দেখি এসিটিএস কম তাহলে অ্যাড্রেনাল সিটি এমআরআই করব, সিটি করব। আর যদি দেখি যে না এসিটিএস বেশি তাহলে আইদার সেটা পিটুইটারি হতে পারে অর সেটা একটোপিক হতে পারে। যদি পিটুইটারি হয় তাহলে আমরা পিটুইটারি এমআরআই করে যেতে পারি, বড় সাইজ থাকলে ইউজুয়ালি পিটুইটারি এমআরআই তে চলে আসবে, অথবা হাই ডোজ ডেক্সামিথাসোন সাসপেনশন দিতে পারি। যদি পজিটিভ আসে তাহলে তো ডায়াগনোসিস, যদি নেগেটিভ আসে তাহলে আমরা আইপিএসএস করব, ইনফিরিয়র পেক্টোসাল সাইনাস থেকে আমরা সিআরএস স্টিমুলেশন দেওয়ার পরে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সিআরএস স্টিমুলেশন দেওয়ার পরে এসিটিএস দেখব। যদি পজিটিভ পাই তাহলে কুশিং সিনড্রোম, আর এই সবগুলো যদি নেগেটিভ আসে দ্যাট ইজ একটোপিক। একটোপিক কোথা থেকে আসতে পারে, লাংস থেকে আসতে পারে, আর্থিনয়েড টিউমার থেকে আসতে পারে, স্মল সেল ক্যান্সার অফ লাংস থেকে আসতে পারে। বোঝা গেছে কুশিং সম্পর্কে ক্লিয়ার? কুশিং ডিজিজ নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর?
It is very important topic না বুঝে থাকলেও কথা বলা উচিত আর বুঝলেও বলা উচিত কারণ না বুঝে রিপিট করতে হবে therapeutic goals of glucocorticoid এগুলো কিন্তু করবেন adversity glucocorticoid দুইটা স্টার এটা থেকে সাইড ইফেক্ট আসবে equivalent dose of glucocorticoid এটা ট্রিপল স্টার টপিক এটা কোশ্চেন আছে management of glucocorticoid therapy next হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এটা সেটা হচ্ছে adrenal insufficiency adrenal insufficiency that means adrenal gland থেকে যে আপনার GFR glomerular fasciculata reticularius থেকে আপনার salt sugar 6 mineralocorticoid glucocorticoid এবং androgen আসতেছিল সেগুলো কম আসবে সেই কন্ডিশন থেকেই বলা হয় adrenal insufficiency adrenal insufficiency যদি হয় যদি mineralocorticoid না আসে একটা করে যদি আসি mineralocorticoid যদি না আসে সেখান থেকেই বলি শুরু দেখায় না mineralocorticoid যদি কম আসে তাহলে তার সোডিয়াম ওয়াটার রিটেনশন হবে না দ্যাট ইজ হাইপোটেনশন হবে শক হবে সোডিয়াম কমে যাবে পক্ষান্তরে পটাশিয়াম এবং হাইড্রোজেন বেড়ে যাবে হাইপোক্যালেমিয়া হবে অ্যাসিডোসিস হবে আর গ্লুকোকর্টিকয়েড যদি না আসে তাহলে হাইপোগ্লাইসেমিয়া হবে এবং সেক্স হরমোন যদি না আসে তাহলে লিবিডো হবে এই ফিচারগুলো নিয়ে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করবে এটাকে বলা হয় অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এটাকে বলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অ্যাকিউট হতে পারে ক্রনিক হতে পারে অ্যাকিউট যদি হয় সেটাকে বলা হয় অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস তখন থেকে শক হাইপোটেনশন হাইপোগ্লাইসেমিয়া হাইপোক্যালসিমিয়া আসতে পারে আর যদি ক্রনিক হয় তাহলে ক্রনিক হচ্ছে আপনার আসতে পারে আমাদের আজকে মেইন আলোচনার বিষয় হচ্ছে ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি দুই ভাবে হতে পারে একটা প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আর একটা সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিজস্ব প্রবলেম সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আপনার কর্টিসল আসবে কর্টিসল যদি না আসে কর্টিসলকে বাড়ানোর জন্য এসিটিএস বেশি বেশি আসবে এসিটিএস বেশি বেশি আসলে আপনার পিগমেন্টেশন ডেভেলপ করবে অর্থাৎ প্রাইমারি অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে আপনার কর্টিসল কম থাকছে এসিটিএস বেশি থাকতেছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কেন হয় আমাদের দেশের পার্সপেক্টিভে মোস্ট কমন কজ হচ্ছে টিউবারকুলোসিস আর ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে সেটা হচ্ছে অটোইমিউন কজ এছাড়া আর কি কি কারণ হতে পারে এইচআইভি হতে পারে মেটাস্ট্যাটিক কার্সিনোমা স্পেশালি লাং ক্যান্সার লিম্ফোমা অ্যামাইলয়েডোসিস হেমোক্রোমাটোসিস এই প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিকে বলা হয় অ্যাডিসনস ডিজিজ অথবা প্রাইমারি আরেকটা কি জন্য হতে পারে কোনো মতে যদি আপনার বায়োসিনথেসিস হরমোনগুলোর বায়োসিনথেসিসের প্রবলেম হয় অথবা কোনো ড্রাগস খাচ্ছেন যেটা বায়োসিনথেসিস করতে পারছে না ড্রাগসগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট এই বক্স ট্রিপল স্টার টপিক এতক্ষণ বললাম প্রাইমারি এসিটিএস সেকেন্ডারি এসিটিএস মানে কি সেকেন্ডারি এসিটিএস কোনো কারণে যদি আপনার বডি এসিটিএস কমে যায় কোনো কারণে ব্রেন থেকে এসিটিএস কম আসতেছে এই জন্য অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোনগুলো কম আসতেছে এসিটিএস কমে যাওয়ার কারণ কি হতে পারে পিটুইটারির কোনো ডিজিজ ব্রেনের কোনো ডিজিজের জন্য কমে যেতে পারে অথবা দীর্ঘদিন থেকে একজন মানুষ স্টেরয়েড খাচ্ছে যে স্টেরয়েডটা ব্রেনের পিটুইটারি এসিটিএস কে সাপ্রেস করে রাখছে হঠাৎ করে সেটা বন্ধ করে দিলাম সেটা সাপ্রেসডই আছে সে আসা বন্ধ করে দিবে এটাকেই বলা হয় সেকেন্ডারি এসিটিএস তাহলে সেকেন্ডারিতে কি হবে এসিটিএস কম থাকবে কর্টিসল কম থাকবে হাইপোগ্লাইসেমিয়া থাকবে
কিন্তু এক্ষেত্রে মিনারেলোকর্টিকয়েডের যে অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু এসিটিএইচ ডিপেন্ডেন্ট না। এই জন্য এই পেশেন্টের ক্ষেত্রে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি ঠিকই থাকবে, সো দ্যাট পেশেন্টে কোনো হাইপোটেনশন হবে না। এসিটিএইচ লেভেলটা কম থাকতেছে, এই জন্য কোনো হাইপার পিগমেন্টেশনও হবে না। তাহলে আমি আপনাকে যদি বলি রিসার্চের ভিত্তিতে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এবং সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির মধ্যে পার্থক্য কি? প্রাইমারিতে এসিটিএইচ বেশি থাকে, হাইপারটেনশন থাকে, হাইপারক্যালেমিয়া থাকে, হাইপোটেনশন থাকে, হাইপারক্যালেমিয়া থাকে, মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, পিগমেন্টেশন থাকে। বা সেকেন্ডারিতে এই কোনোটাই থাকে না, বাট দুইটা জায়গাতেই কর্টিসল ডিপেন্ডেন্ট হাইপোগ্লাইসেমিয়া থাকে। এটা হচ্ছে মেইন কথাবার্তা। ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন হচ্ছে প্লাজমা কর্টিসল লেভেল দেখব। আর কি করতে পারি? স্টিমুলেশন টেস্ট। যেখানেই কমে যায় সেখানে আমরা স্টিমুলেশন টেস্ট করি, আর যেখানে বেড়ে যায় সেখানে আমরা সাবপ্রেশন টেস্ট করি। যেমন পুশিং এর ক্ষেত্রে আমরা সাবপ্রেশন টেস্ট করেছিলাম, বাট এখানে কিন্তু আমরা স্টিমুলেশন টেস্ট করব। এটা হচ্ছে ট্রিপল স্টার টপিক, যতক্ষণ এই বক্স নিয়ে ডাউনলোড করলাম। এটা হচ্ছে তিনটা টপিক, স্টার টপিক। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে কি হবে? গ্লুকোকর্টিকয়েড কমে যাবে, মিনারেলোকর্টিকয়েড কমে যাবে, ওদেরকে বাড়ানোর জন্য এসিটিএইচ আসবে এবং অ্যান্ড্রোজেন কমে যাবে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তিনজনই কমে যাবে। মিনারেলোকর্টিকয়েড যদি কমে যায় তাহলে কি? হাইপোটেনশন, শক, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, এই বক্সটা তিনটা স্টার। গ্লুকোকর্টিকয়েড যদি কমে যায় তাহলে হাইপোনেট্রিমিয়া হয়, হাইপারক্যালসিমিয়া হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, ডায়রিয়া অথবা কনস্টিপেশন দুটাই হতে পারে। হাইপোটেনশন হয়, ওয়েট লস। এসিটিএইচ বেড়ে গেছে, অ্যান্ড্রোজেন কমে গেলে কি হবে? লিবিডো কমে যাবে, হেয়ার কমে যাবে। আর এসিটিএইচ যদি বেড়ে যায় তাহলে কি হয়? পিগমেন্টেশন। পিগমেন্টেশন কোথায় হবে? সানেক্স প্রোসেরিয়া, বাক্কাল মিউকোসা, রিসেন্টিয়েন্স স্কার, পামার কুইস। যেহেতু এখানে কমে গেছে তাহলে এখানে স্টিমুলেশন করতে হবে। স্টিমুলেশন টেস্টের নাম কি? সিনাকটিন টেস্ট। আসতে পারে শর্ট সিনাকটিন টেস্ট is the most useful test. ইনসিডেন্টাল অ্যাড্রেনাল ম্যাপ, এটা ডেফিনেশন সিটিআর এমআরআই করলে দেখা যাচ্ছে ইনসিডেন্টালি কোনো সিমটমস নেই, হঠাৎ করে একটা মাস পাওয়া গেছে। এটা হচ্ছে 70% মানুষে 10% ক্ষেত্রে পাওয়া যেতে পারে, এবং হচ্ছে 85% ক্ষেত্রে এটা নন ফাংশনিং অ্যাড্রেনাল অ্যাডিনোমা। এইগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই, বা রিপিটেড সিটি এমআরআই করে দেখতে হবে কিন্তু সেখানে কোনো ম্যালিগনেন্সি পটেনশিয়াল আছে কিনা। এগুলো করে আমরা কি দেখবো? সাইজ, তার কনফিগারেশনটা কেমন, প্রেজেন্স অফ লিপিড আছে কিনা, এনহ্যান্সমেন্ট কন্ট্রাস্ট হলে এনহ্যান্স হয় কিনা দেখতে হবে। নেক্সট হচ্ছে অ্যালডোস্টেরনিজম, হাইপার অ্যালডোস্টেরনিজম। হাইপার অ্যালডোস্টেরনিজম মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন বেশি বেশি আসতেছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন বেশি বেশি আসতেছে, সেটাকে বলা হয় হাইপার অ্যালডোস্টেরনিজম। Hyperaldosteronism could be primary, could be secondary. It could be primary or it could be secondary. প্রাইমারি যদি হয় তাহলে গ্ল্যান্ডের কোনো টিউমারের জন্য হয়েছে। প্রাইমারি মানে গ্ল্যান্ডের কোনো টিউমারের জন্য হয়েছে। আর সেকেন্ডারি মানে গ্ল্যান্ডের কোনো টিউমার জন্য দায়ী নয়, অন্য কোনো কারণে হয়েছে। গ্ল্যান্ডের কোনো টিউমারের জন্য যদি হয় সেটাকে বলা হয় কন সিনড্রোম। কন সিনড্রোম, কন সিনড্রোমে কি হবে? মিনারেলোকর্টিকয়েড বেশি বেশি আসবে। মিনারেলোকর্টিকয়েড বেশি আসা মানে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হওয়া, পটাশিয়াম এবং হাইড্রোজেন কমে যাওয়া, দ্যাট ইজ মেটাবলিক অ্যালকালিসিস। আগেই বলেছি সোডিয়াম ওয়াটার রিটেনশন হওয়ার জন্য এই পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেশি থাকবে। ব্লাড প্রেশার যদি বেশি থাকে, রেনাল ব্লাড ফ্লো যদি বেশি থাকে, তাহলে রেনিন সিক্রেশন কম হবে। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে যেটা হয়, অ্যালডোস্টেরনটা বেশি থাকবে, রেনিনটা লো থাকে। রেনিনটা লো থাকে। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমকে বলা হয় কন সিনড্রোম। कौन से रेनिन कम। प्राइमरी एड्रेनल एडिनोमा।
আরেকটা কি হতে পারে, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন কিভাবে হয়, এখানে আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো প্রবলেম নাই, সিস্টেমিক কোনো কারণে রেনাল ব্লাড ফ্লো কমে গেছে। রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়ার জন্য রেনিন অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তখন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম চালু হয়েছে, সেটার জন্য অ্যালডোস্টেরনটা বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি রেনিনও হাই পাবেন, অ্যালডোস্টেরনও হাই পাবেন। যদি দুটাই বেশি পান তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি, যদি একটা কম একটা বেশি পান তাহলে হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনের জন্য পাওয়া যাচ্ছে 4টা ডিজিজ, একটা ড্রাগ, যেটা ইনঅ্যাডিকুয়েট রেনাল ফাংশন করে। 4টা ডিজিজ কি, হার্ট ফেলিয়ার, কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ার। হার্ট ফেলিয়ার, কিডনি ফেলিয়ার অর্থাৎ নেফ্রোটিক সিন্ড্রোম, রেনাল ফেলিয়ার, রেনাল আর্টারি স্টেনোসিস, ড্রাগ, ডায়াবেটিস। CLT, nephrotic syndrome, heart failure, renal artery stenosis, খুব ইম্পর্টেন্ট, and diabetes। এইগুলোতে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিজম হয়। আরেকটা আছে আপনার, যদি দুইটাই লো থাকে, বাট অ্যালডোস্টেরন ডিপেন্ডেন্ট, নন অ্যালডোস্টেরন ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন অফ মিনারেলোকর্টিকয়েড। এটাতে হচ্ছে অ্যালডোস্টেরন মিনারেলোকর্টিকয়েড পাথওয়েকে অ্যাক্টিভ করছে না, অন্য কোনো কারণে যদি অ্যাক্টিভিটি, মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড বাড়তে পারে। Indications of test for mineralocorticoid excess, mineralocorticoid বডিতে আছে কিনা এই টেস্ট করার ইন্ডিকেশন আছে 4টা। একটা হচ্ছে hypertensive patient with hypokalemia, hypertension with hypokalemia, poor control with blood pressure 2 number, family history of early onset hypertension or hypertension in young age, এই 4টা হচ্ছে mineralocorticoid excess এর ইন্ডিকেশন। আরেকটা বলে দিই, যদি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিন হয় তাহলে সোডিয়ামটা কম থাকে, লো সোডিয়াম থাকে। পিওক্রোমোসাইটোমা। নেক্সট হচ্ছে আমরা অ্যাড্রেনাল মেডুলাতে আসি। অ্যাড্রেনাল মেডুলার টিউমারের নাম হচ্ছে পিওক্রোমোসাইটোমা। এটা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন টিউমার। 85% এরা আসে অ্যাড্রেনাল মেডুলাতে, আর 20% হচ্ছে যেখানে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে সেখান থেকে আসতে পারে, সেজন্য কি বলে প্যারাগ্যাংলিওমাস। এরা 40% ক্ষেত্রে ইনহেরিটেড ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, দ্যাট ইজ নিউরোফাইব্রোমাটোসিস, ভন উইপেল-ল্যান্ডো, মেনশু and উইনফ্রি। ক্লিনিক্যাল ফিচার্স অফ পিওক্রোমোসাইটোমা কি, হাইপারটেনশন। হাইপারটেনশনের একটা বিশেষ ধারণা আছে, যেটাকে বলা হয় paroxysmal হাইপারটেনশন। অর্থাৎ একবার তার প্রেসার বেড়ে 220 হয়ে যাবে, আর একবার 90/60 হয়ে যাবে। তার বাড়বে আবার কমবে, মাঝে মাঝে প্রেসার বেড়ে একদম মাথা ব্যথা ঘুরে যাবে, আবার এটাকে বলা হয় paroxysmal হাইপারটেনশন। ইউজুয়ালি ওপেন পোস্টুরাল ড্রপ অফ হাইপোটেনশন, তাহলে এদের ক্ষেত্রে পোস্টুরাল ড্রপটা দেখতে হবে। এছাড়া যখনই তার প্রেসারটা বেড়ে যাবে, সে মাঝে মাঝে বলবে প্যালোর হয়, প্যালপিটেশন, সোয়েটিং, হেডেক এন্ড অ্যাংজাইটি, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কনস্টিপেশন, ওয়েটলার, জিআইটি ইনটলারেন্স। সবগুলো হচ্ছে আপনার পিওক্রোমোসাইটোমা। পিওক্রোমোসাইটোমা ক্লিনিক্যাল ফিচার, 3টা টেস্টার এই বক্সে, খুব ইম্পর্টেন্ট। পিওক্রোমোসাইটোমাতে কিসের জন্য আছে, অ্যাড্রেনাল মেডুলার টিউমারের জন্য। অ্যাড্রেনাল মেডুলার থেকে কি আছে, ক্যাথেকোলামাইন আছে। তাহলে আমরা টেস্ট করে কি দেখবো, ক্যাথেকোলামাইনের যে মেটাবোলাইট আছে সেটা বেড়ে গেছে কিনা, দ্যাট ইজ মেটানেফ্রিন এন্ড নরমেটানেফ্রিন। মেটানেফ্রিন এবং নরমেটানেফ্রিন এগুলো হচ্ছে ক্যাথেকোলামাইনের মেটাবোলাইটস, এগুলোর পরিমাণ বেড়ে গেছে কিনা। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এটা হচ্ছে যদি কোনো কর্টিসল সিনথেসিস হরমোনের যদি তার সিনথেসিসে কোনো প্রবলেম হয়, এনজাইমের প্রবলেম হয়, তাহলে হচ্ছে অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, মোস্ট কমন কজ হচ্ছে 21 হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সি।
পড়াই দিই এখান থেকে। হাইপারপ্যারাথাইরয়েডিজমটা পড়াই দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়ার যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া যেটা বললাম, সেটা হচ্ছে দেখেন এই যে বিভিন্ন হরমোন গুলো আছে, এই যে এনজাইম হরমোন এনজাইম আছে 21 হাইড্রক্সিলেজ, 11 বেটা হাইড্রক্সিলেজ। আপনারা বুঝতেছেন না, বুঝতেছেন, এই জন্য এগুলো থেকে পড়ানোর আগ্রহ খুব কম করছি। নর্মালি সবগুলো কোলেস্টেরল থেকে সিনথেসিস হয়। যদি এই এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে তাহলে যেহেতু অ্যালডোস্টেরন তৈরি হতে পারে না, তখন উপর থেকে এসিটিএইচ এর বেশি বেশি ইনফ্লুয়েন্স আসে, এই দিক থেকে সব, এই দিক থেকে কোলেস্টেরল এসে এই পথ দিয়ে বেশি বেশি টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন এগুলো তৈরি করে ফেলে, এই দিকে আসতে পারে না, যার ফলে অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। মোস্ট কমন হচ্ছে 21 হাইড্রক্সিলেজ। Parathyroid gland parathyroid play a role in regulation of calcium and phosphate homeostasis in the organism, functional anatomy and physiology. Triple star topics. এখান থেকে infinity star সবগুলো। There are 4 parathyroid glands lies in thyroid globule. এটা হচ্ছে 4টা আছে, এক একটা থাইরয়েড গ্ল্যান্ডে 2টা করে আছে। When serum ionized calcium level for PTH secretion raise, PTH acts on renal tubule and promotes reabsorption of calcium and reduce reabsorption of phosphate. Conversion of 25 hydroxypolyphenol to active 125 dihydroxypolyphenol, which enhances calcium reabsorption from gut. ব্যাপার হচ্ছে পিটিএইচ যেটা করে, পিটিএইচ এর কাজ হচ্ছে তিনটা, যতটুকু বললাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়, ফসফেট সিক্রেশনকে এক্সক্রিশনকে বাড়ায় দেয় এবং ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করে। তিনটা কাজ, ক্যালসিয়ামের পরিমাণ বাড়াবে, ফসফেটকে কমাবে, ভিটামিন ডি কে 25 থেকে 125 এ কনভার্ট করবে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে নিয়ে যাবে। একটু পড়ার আছে দেখেন, more than 99% of total calcium in bone. Prolonged exposure of bones to high level of PTH is associated with increased osteoclastic activity and new bone formation. So net effect is bone loss. ঠিক আছে, কিন্তু আপনি যদি, আমি জিনিসটাকে বোঝাইতে পারছি, আপনি যদি পিটিএইচ আসলে বোনসকে বাড়ি মেরে বোনস থেকে ক্যালসিয়াম ফসফেটকে বের করে নিয়ে আসে, যখনই বডিতে ক্যালসিয়াম কমে যায় তখনই পিটিএইচ বেড়ে যায়, পিটিএইচ বোনস এর উপরে আঘাত করে, তখন বোনস থেকে ক্যালসিয়াম বের করে নিয়ে আসে, ক্যালসিয়াম এবং ফসফেট। ঠিক আছে, ক্যালসিয়াম এবং ফসফেট যেটা থেকে বের করে নিয়ে আসে, সে ক্যালসিয়ামকে প্রয়োজনীয় কাজে ইউজ করে এবং ফসফেটকে এক্সক্রিয়েট করে ইউরিন দিয়ে। ঠিক আছে, এখন যদি আপনি প্রলং এরকম পিটিএইচ আসে, তাহলে দেখা যায় যে তার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। মজার ব্যাপার হলো পিটিএইচ শুধু বোনস থেকে ক্যালসিয়াম ফসফেটকে নিয়েও আসে না, বোনসকে একটা সিগন্যালও দিয়ে আসে যে আমি তোমার কাছ থেকে মাল নিয়ে চলে গেলাম, তুমি অধিকতর মালামাল আবার তৈরি করো, ক্যালসিয়াম ফসফেট আবার তৈরি করো, নাহলে কিন্তু তুমি দুর্বল হয়ে যাবে। কিন্তু যতটা সে তৈরি করতে সাহায্য করে তার তুলনায় সে বেশি নিয়ে আসে, এটাকে বলা হয় ইনক্রিজ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। মজার ব্যাপার হলো অস্টিওপোরোসিসে পিটিএইচ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে? কারণ যখন আমি পিটিএইচ পালসেটাইল ম্যানারে দিব, পালসেটাইল ম্যানার অর্থাৎ কিছুদিন দিব আবার বন্ধ রাখবো, কিছুদিন দিব আবার বন্ধ রাখবো, পালসেটাইল ম্যানারে দিব, তখন দেখা যায় যে বোন গেইন হয়, নেট হিসাবে আপনার বোন গেইন হয়, এই জন্য অস্টিওপোরোসিসে ট্রিটমেন্টেও ব্যবহার করা হয়। ক্যালসিটোনিন নিয়ে আমরা গতদিন কথা বলেছিলাম, প্যারাফলিকুলার সেলস থেকে আসে।
ক্যালসিয়ামের প্রবলেম সরি প্যারাথাইরয়েডের প্রবলেম হলে পেশেন্ট আপনার কাছে কিনে প্রেজেন্ট করবে। হাইপার ক্যালসিমিয়া নিয়ে ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে। হাইপার ক্যালসিমিয়া খুবই ইম্পর্টেন্ট টপিক। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারকে ডিটেইলস থাকবে। ক্লিনিক্যাল ফিচার এখানে একটা নিউমোনিক আছে, বোনস স্টোনস, বোনস স্টোনস, বোনস অ্যাবডোমিনাল মোস। বোনস মানে হচ্ছে পেইনফুল বোনস তৈরি করে, যেহেতু সে বললাম বোনসে কুতা মেরে বোনস থেকে আপনার ক্যালসিয়াম ফসফেট গুলো নিয়ে আসতেছে, তো বোনসে কিছু ফাঁকা জায়গা তৈরি হয়, তাই না? ওই জায়গাগুলো বোনসটা কি করে, ফাইব্রোসিস করে ফেলে বা নতুন বোনস তৈরি করে, সাথে সাথে ফাইব্রোসিসও হয়। এই জিনিসটাকে বাচ্চাকে বলেন অস্টাইটিস ফাইব্রোসিস। নতুন বোনসও তৈরি হয়, আবার ফাঁকা জায়গাগুলোতে ফাইব্রোসিস হয়ে যায়। তাহলে বোনসে হচ্ছে অস্টাইটিস ফাইব্রোসিস, এই জন্য পেইনফুল বোনস হয়। স্টোন, এই যে ক্যালসিয়াম এবং ফসফেট নিয়ে আসতেছে, আলটিমেটলি ফসফেট তো কিডনিতে বের হতে হয়, দেখা যাচ্ছে সে নেফ্রোক্যালসিনোসিস করে। ফসফেট আরো অনেক ক্রিস্টালের সাথে যুক্ত হয়ে আপনার রেনাল স্টোন তৈরি করে, যেটাকে বলা হয় রেনাল স্টোন বা নেফ্রোক্যালসিনোসিস। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল গোনস। অ্যাবডোমিনাল গোনস মানে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। দেখেন, যখনই ক্যালসিয়াম বেড়ে যায়, ক্যালসিয়াম গ্যাস্ট্রিনকে অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। গ্যাস্ট্রিন অ্যাক্টিভিটি বেড়ে গেলে এই সেল বেশি বেশি আসে, আপনার পেটে ব্যথা করে, অ্যাবডোমিনাল পেইন হয়। আরেকটা আছে সাইকোলজিক্যাল মোনস। গোনসের পরে আরেকটা অ্যাড হবে মোনস, হচ্ছে সাইকোলজিক্যালি আপসেট থাকে। এগুলো হচ্ছে আপনার নিউমোনিক দিয়ে মনে রাখা যায়। ক্লিনিক্যাল ফিচারটা দুইটা স্টেপ। কজেস অফ হাইপারক্যালসিমিয়া তিনটা স্টেপ, অনেকবার আসবে। উইথ নর্মাল অর এলিভেটেড পিটিএস লেভেল আর লো পিটিএস লেভেল। নর্মাল আর এলিভেটেড পিটিএস লেভেলে কি হতে পারে, প্রাইমারি অর টারশিয়ারি হাইপারপ্যারাথিজম। প্রাইমারি এবং টারশিয়ারি হাইপারপ্যারাথিজমেই ক্যালসিয়াম লেভেলটা বাড়ে, বা সেকেন্ডারিতে কিন্তু ক্যালসিয়াম লেভেল কমে যাবে। লিথিয়াম ইনডিউস, ফ্যামিলিয়ার হাইপোক্যালসিমিক, হাইপারক্যালসিমিয়া, এই তিনটা। এখানে পিটিএস লেভেল বেশি থাকবে অথবা নর্মাল থাকবে, ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। আর একটা হচ্ছে পিটিএস লেভেল কম বাট ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, এখানে কি আছে ম্যালিগন্যান্সি। ভিটামিন ডি লেভেল বেশি যদি হয়, থাইরোটক্সিকোসিস, ক্যাজেট ডিজিজ, মিল্ক অ্যালকালি সিনড্রোম, থাইরয়েডাইটিস, লো কর্টিকল ডেফিসিয়েন্সি। হাইপারক্যালসিমিয়া নিয়ে পেশেন্ট আসতে পারে, তারপরে আপনার পেশেন্ট আসতে পারে কি নিয়ে, হাইপোক্যালসিমিয়া নিয়ে। হাইপোক্যালসিমিয়া আর একটা ফিচার, হাইপোক্যালসিমিয়ার কারণ কি কি আছে? হাইপোক্যালসিমিয়ার কারণ হচ্ছে আপনার হাইপোঅ্যালবুমিয়া, এটা ট্রিপল স্টার টপিক। অ্যালকালোসিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ফেলিওর, হাইপোপ্যারাথাইরিজম, সিউডো হাইপোপ্যারাথাইরিজম, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হাইপোম্যাগনেসিমিয়া। হাইপোক্যালসিমিয়ার ফিচার্স কি? ক্লিনিক্যাল ফিচার্স এখানেও আপনাকে দুটো স্টেপ দিতে হবে, এটাকে দুটো স্টেপ দেবে। ক্লিনিক্যাল ফিচার খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা মনে করি ক্যাট, CATS, C for convulsion, A for arrhythmia, T for tetany, আর S for spasm and stolid. আমরা প্যারাথাইরয়েডিজমে আসি, তিনটা টাইপের প্যারাথাইরয়েডিজম আছে। হাইপারপ্যারাথিজম একটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথিজম, সেকেন্ডারি হাইপারপ্যারাথিজম এন্ড টারশিয়ারি হাইপারপ্যারাথিজম। প্রাইমারি হাইপারপ্যারাথিজম মানে কি, ওই যে প্যারাথাইরয়েড যে গ্রাম দেখালাম, থাইরয়েডের যে মধ্যে যে চারটা প্যারাথাইরয়েড গ্রাম থাকে, ওর মধ্যে একটা বড় হয়ে গেছে, বড় হয়ে যে সেটা টিউমারে পরিণত হয়েছে, এর নাম হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডিনোমা। প্যারাথাইরয়েড অ্যাডিনোমা হয়েছে, সে কি করছে, বোনসের উপরে বেশি বেশি করে আঘাত করতেছে, বোনস থেকে বেশি বেশি ক্যালসিয়াম নিয়ে আসতেছে, এবং ক্যালসিয়াম বেশি হয়ে গেলে তো একটা পিটিএইচ সাপ্রেসড হয়, কিন্তু এটা সাপ্রেশন হয়ে যাবে, এটা আমাদের একটা টিউমার। তাহলে ক্যালসিয়াম বেশি থাকবে, পিটিএইচ নট সাপ্রেসড। আচ্ছা, আর সেকেন্ডারিতে কি হবে,
সেকেন্ডারি পেশেন্টের হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর হবে। ক্রনিক রেনাল ফেলিওর হলে বা অস্টিওম্যালেশিয়া বা রিকেটস যদি থাকে তাহলে কি হবে, পেশেন্টের আপনার তিনটা কল: রেনাল ফেলিওর, অস্টিওম্যালেশিয়া, রিকেটস আর ম্যালাবজর্পশন। এই ক্ষেত্রে দেখেন ক্যালসিয়ামটা কম, ক্রনিক রেনাল ফেলিওর সিকিউরিটিতে ক্যালসিয়াম কম থাকে। এখন এই ক্যালসিয়াম বাড়ানোর জন্য পিটিএইচ আসলে, পিটিএইচ এসে কি করে, ক্যালসিয়ামকে বাড়াবে, ফসফেটকে কমাবে, ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে পরিণত করবে। তো ভিটামিন ডি কে অ্যাক্টিভ ফর্মে পরিণত করার জন্য যে এনজাইম লাগে সেটা তো কিডনি থেকে আসে, সেটাই তো আসতে পারবে না, কারণ তুমি কিডনি ফেলিওর। তাহলে দেখেন তার হচ্ছে ক্যালসিয়াম কিন্তু বাড়তে পারবে না, তাহলে তার ক্যালসিয়াম থাকবে আর পিটিএইচ থাকবে, পিটিএইচ চেষ্টা কোনো ত্রুটি করবে না। আচ্ছা, আবার হচ্ছে আপনার ম্যালঅ্যাবজর্পশন, সে তো বাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দিবে, ম্যালঅ্যাবজর্পশন থাকলে অ্যাবজর্পশন হবে না, ভিটামিন ডি যদি না থাকে তাকে উৎপন্ন করবে। এটা হচ্ছে সেকেন্ডারি। আর সেকেন্ডারিটাই ওই পারসিস্টেন্ট হাইপোক্যালসিমিয়া যদি থাকে তাহলে ওটা এক সময় যদি পারসিস্ট করে তাহলে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে। ওই প্যারাথাইরয়েড বাড়তে বাড়তে এক সময় সে অটোনোমাস সিক্রেশন শুরু করে। অটোনোমাস সিক্রেশন করাকে বলা হয় টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ক্লিনিক্যালি যেটা আছে কি হবে, তাহলে বোনস অফ অস্টাইটিস ফাইব্রোসা সাবপেরিঅস্টিয়াল ইরোশন। এখানে ক্লিনিক্যাল আর রেডিওলজিক্যাল বিষয় দুই টাইপের: সাবপেরিঅস্টিয়াল ইরোশন, পিপার পট অ্যাপিয়ারেন্স, অস্টিওপোরোসিস। ইনভেস্টিগেশন হচ্ছে পিটিএইচ বেশি থাকবে ইন প্রেজেন্স অফ হাইপারক্যালসিমিয়া বেশি থাকবে। এক্ষেত্রে আমাদেরকে ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক এক্সক্লুড করতে হবে। এই ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়াকে এক্সক্লুড করতে হবে। ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া এটা একটা অটোজোমাল ডমিনেন্ট। Hyperparathyroidism most common hyperparathyroidism. Pseudo hypoparathyroidism প্যারাথাইরয়েড লেভেল বেশি থাকে বাট ক্যালসিয়াম কমে যায়, ফসফেট বেশি হয়ে যায়, এই জন্য নাম হচ্ছে pseudo hypoparathyroidism। তেল বেশি থাকে, ক্যালসিয়াম কম, ফসফেট বেশি। একটা স্টেপ এই ক্লিনিক্যাল সিনারিও আসতে পারে। ঠিক আছে, আজকে এখানে থাকবে। আজকে এখানে শেষ করছি, তাহলে করে ফেলেন, কারণ আজকে অনেক প্র্যাকটিক্যালি অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাদের কিছু পড়ানো হচ্ছে, একটু দেখা করে নিন তাহলে সহজ হবে। আল্লাহ হাফেজ।